ওই মানগুলো বের করার জন্য কি আমার ডেল্টার একটা ফর্মুলা, এক্স ম্যাক্স, এক্স মিনিমাম, তারপর লেভেল, এই ভ্যালুগুলো তৈরি করে নিতে হবে। এই জন্য দেখবেন কি কোডের শুরুতে কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়েছে, ভ্যারিয়েবলস ডিক্লারেশন বা ভ্যারিয়েবলস অ্যাসাইনমেন্ট। ম্যাথল্যাব হচ্ছে যেই লাইনে আমি ডিক্লেয়ার করি সেই লাইনে হচ্ছে অ্যাসাইনমেন্ট করে ফেলতে হয়, মানে অ্যাসাইনমেন্ট করা মানে ডিক্লেয়ার হয়ে গেছে, আলাদা করে ডিক্লেয়ার করা লাগে না। তো এই ভ্যারিয়েবল অ্যাসাইনমেন্টগুলো কেন প্রয়োজন? এই যে ডেল্টাটা তৈরি করার জন্য। তো এটা করার পর আমার হচ্ছে এক্স কিউ ফর্মুলা লিখলে, আমরা আগের ক্লাসে যেটা পড়েছিলাম যে এরকম করে কোয়ান্টাইজ নিয়ারেস্ট কোয়ান্টাইজ লেভেলটা নিয়ে নিবে, ওই কাজটা করে ফেলে, ওই কাজটা করে। ওকে, ভালো। কিন্তু আমি আপনাদের কাজ বলছিলাম সেটা হচ্ছে এই যে ভ্যালুগুলো নিয়ে নিয়ে ডেল্টার মান 2 ধরে কিছু নতুন ভ্যালুগুলো চেক করতে, যে এগুলো হচ্ছে ফর্মুলা খাটে কিনা। এটা কি দেখেছেন রোল 67 ফর্মুলাটা কি খাটে কিনা, এটা কি দেখেছেন? স্যার ওইভাবে ডিটেলস দেখা হয়নি, তবে মানে আমি ট্রাই করেছিলাম, যখন থেকে বুঝিনি তখন স্যার কিছু করি নাই। মানে তবে আচ্ছা একটু ভ্যালু গুলো চেঞ্জ করে দেখেছিলাম, যে আপনার যে পয়েন্ট ওয়ান এর যেটা ছিল, তারপরে টাইমের একটা ছিল না স্যার পয়েন্ট, মানে আমরা 1 সেকেন্ড 2 সেকেন্ড ওগুলো একটু চেঞ্জ করেছি, তারপরে আচ্ছা, স্যার। কিন্তু এই জিনিসটা চেঞ্জ করেন নাই যে না স্যার। কোয়ান্টাইজেশনের যে এক্স। আচ্ছা, এখানে চেঞ্জ না, এটা হচ্ছে এই ফর্মুলা গুলো চেক করে দেবেন যে রাউন্ড এক্স বাই ডেল, এই যে যেমন 2 বসাইলে কত আসার কথা ছিল, কোয়ান্টাইজ করলে 2 আসার কথা, বাট এই ফর্মুলাতে কত আসে, এই ফর্মুলাতে বসালে মানটা কি 2 আসে কিনা, এটা একটু ভেরিফাই করবেন। ওকে স্যার। হ্যাঁ, এটা ভেরিফাই করলে দেন দেখতে পাবেন যে আমার এই ভ্যালুগুলো যেগুলো রেঞ্জের বাইরে আসে, দ্যাট মিনস এই লেভেল 8 আর হচ্ছে লেভেল 1 এর উপরের অংশে আর হচ্ছে নিচের অংশে যদি কোনো ভ্যালু আসে, সেগুলো হচ্ছে এই ফর্মুলা কোয়ান্টাইজ করতে পারে না, এই ফর্মুলাগুলো কোয়ান্টাইজ ঠিকভাবে দিতে পারে না, সে হচ্ছে ভুল ভ্যালু দেয়। তো যেটা করতে হয়, আপনাদের এটা মনে আছে, যদি ধরেন এই সিস্টেমে কোয়ান্টাইজেশন লেভেল হচ্ছে 6 থেকে -8, আমি যদি এক্স পাঠাই হচ্ছে -10, এটার এক্স কিউব কি হবে, কোয়ান্টাইজ ভ্যালু কত হবে? স্যার -8। -8 হবে। এটা তো বাকিদের আশা করি মনে আছে, মনে আছে বাকিদের? জি স্যার, মনে আছে। জি স্যার। এখানে আমি কেন -8, কারণ হচ্ছে আমি ধরে নিচ্ছি যে কি, যে আমার লেভেল হচ্ছে এইগুলো, এই লেভেলগুলো ধরে নিচ্ছি, এখানে ডেল্টার মান 2 বসালে এই জিনিসগুলো আসবে। এখন দেখা যাবে কি আমি যদি কোয়ান্টাইজেশন করি, তাহলে আমি এখানে বসার যে এই ফর্মুলাটা বসাই, দেখেন এই ফর্মুলাতে বসালে কত আসে, রাউন্ড এক্স এর মান কত, -10, ডেল্টার মান কত, 2, তো মাল্টিপ্লাইড বাই কত, 2। এটাকে যদি ফর্মুলা বসাই, রাউন্ড -5 মাল্টিপ্লাইড বাই 2, -5 কে রাউন্ড করলে কত আসবে, -5 আসবে। তো যদি করি আলটিমেটলি কত আসছে, -10। তো এই জি স্যার। ফর্মুলাটা, এই যে ভ্যালুগুলো চেক করে দেখলেন যে এই ফর্মুলাটা চেক করে না, ঠিকভাবে হয় না। তো আমাকে কি করতে হবে, কন্টেস্ট করলে ও দেখাবে 10 দেখাবে, মানে -10 দেখাবে, কিন্তু -10 দেখানোর কথা, -8 দেখানোর কথা। তাহলে আমাকে একটা অপারেশন ইউজ করতে হবে। অপারেশনটা হচ্ছে ওই যেগুলো রেঞ্জের বাইরে চলে যাবে সেগুলোকে রেঞ্জের লিমিটে নিয়ে আসা, হয় আপার লিমিটে অথবা লোয়ার লিমিটে। এই -10 কি করতে হবে, জোর করে টেনে এখানে নিয়ে আসতে হবে, -8 নিয়ে আসতে হবে। এই কাজটা করার জন্যই দেখবেন কোডের পরে দুটো লাইন দেওয়া আছে এরকম, greater than or equal something, less than, xq less than something, এরকম করে কিছু ভ্যারিয়েবল ভ্যালু অ্যাসাইন করেছে। এই কাজটিও কি করেছে, এটা একটু আমি আপনাদের বোঝার সুবিধার জন্য একটা হিন্ট দিয়ে দিচ্ছি, এটা একটু ভালো করে খেয়াল করুন। 3টে নাম্বার আমরা নিই, y is equal to x, এটা একটু কঠিন হয়ে যায়, একটু ইজিটা থেকে।
আমরা যদি ম্যাথল্যাবে এই কোডটা এন্টার দিই, দিস লাইন, এই কোডটুকু এন্টার দিই, প্রথমে হচ্ছে এক্স এর মধ্যে 2 4 7 সেভ হবে। এরপরে কি হবে, ম্যাথল্যাবে কোড এন্টার না করে আমাদের একটু বলতে পারতে হবে এই জিনিসটা কি করতেছে, সেটা একটু আমরা খেয়াল করি। একটু খেয়াল করি জিনিসটা কি করে। সেটা হচ্ছে এক্স, এক্স এর পরে আমরা কি ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট দিলে এটা জিনিসটা হচ্ছে ভিতরে ইন্ডেক্স দিতে হয়, বা কোন পজিশন থেকে শুরু বা কোন স্যাম্পল গুলো নিব সেই জিনিসটা বলতে হয়। এখানে যেটা বলছে এক্স ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি দিচ্ছি, এক্স গ্রেটার দেন এন, এর মানে হচ্ছে এক্স এর মধ্যে একটু খেয়াল করেন তো, এক্স এর তো অনেকগুলো এলিমেন্ট, কয়টা এলিমেন্ট এখানে, 3টা। এই 3টে এলিমেন্ট নিয়ে আমাকে একটা কম্পারিজন করতে হবে, এই 3টে এলিমেন্টের প্রত্যেকটা চেক করতে হবে কার সাথে, এই একটা কন্ডিশন সাথে। কন্ডিশনটা কি, 9 এর থেকে বড় কিনা। যদি 9 এর থেকে বড় হয়ে থাকে তাহলে এখানে একটা ভ্যালু সেভ করো। কত ভ্যালু সেভ করবো, 9। 9 সেভ করো। আচ্ছা, এখানে 9 না দিয়ে এখানে আসলে যে কোনো কিছু দেওয়া যেত, আমরা এখানে আসলে 9 না দিয়ে আমরা 10 দিই, যেন একই হচ্ছে এমন কোনো কথা নেই, এখানে যে কোনো ভ্যালু দেওয়া পসিবল, -2 -4 যা খুশি দেওয়া পসিবল, আপনি যা খুশি চান দেওয়া পসিবল। মেইন কন্ডিশন আমাদের এটা বুঝতে হবে যে এক্স গ্রেটার দেন 9। যদি এই লাইনটুকু এন্টার দিই, সে আসলে করবে কি, এক্স এর মধ্যে যাবে, এক্স এর মধ্যে যায় দেখবে যে কোথায় কোথায় 9 এর থেকে বড়। এখানে 9 এর থেকে বড় কোন কি সংখ্যা আছে, না স্যার। নাই। 9 এর থেকে যেহেতু বড় সংখ্যা নাই, তার মানে আসলে বাম পাশে অ্যাসাইনমেন্ট করার মতো কোনো ভ্যারিয়েবল নাই, তো কোনো জায়গায় 10 সেভ হবে না। কারণ যদি এই লাইনটুকু করি তাহলে এক্স এর মধ্যে আসলে সেম আগের জিনিসটি থাকবে। বাট আমি যদি এই লাইনটুকু লিখি, যদি এই লাইনটুকু লিখি তাহলে 10 সেভ হবে স্যার। তাহলে এক্স এর চেহারা একটু চেঞ্জ হয়ে যাবে। এক্স এর চেহারাটা কিরকম চেঞ্জ হবে, 2, এটা কি 6 থেকে বড়, না স্যার। ছোট, তাহলে এটা ফলস, তাহলে এখানে কিছু চেঞ্জ হওয়ার দরকার নেই। 4, এটা কি 6 থেকে বড়, না না, তাহলে এটাও 4ই বসবে। চেঞ্জ, লাস্টে 10 শুধু। এটা 10 হবে। হ্যাঁ এটা 6 থেকে বড়, 7 যেহেতু 6 থেকে বড়, সেখানে 10 বসে যাবে। ক্লিয়ার। জি স্যার। তো ইকুয়ালের ডান পাশে হচ্ছে ভ্যালু, যে ভ্যালুটা সেভ করবো আমাকে দেখতে হবে বাম পাশে, ওগুলো হচ্ছে আমাকে বলবে কোন পজিশনে ভ্যালুগুলো সেভ করবা। এই ভ্যালুগুলো যে কোন পজিশনে সেভ করবে এটা স্যার ডিপেন্ড করবে। আবার রিপিট করেন স্যার, 10 স্যার এটা বুঝি নাই স্যার। এটা বুঝেছেন, এক্স গ্রেটার দেন 9 থাকলে যে সেম হবে, এক্স গ্রেটার দেন 9। জি স্যার এটা বুঝছি স্যার, কিন্তু স্যার এটা সমান সমান যে ইকুয়াল টু 10 দিয়েছেন স্যার, এটা জিনিসটা বুঝি নাই স্যার। আচ্ছা, এখানে ইকুয়ালের ডান পাশে যে ভ্যালুটা সেটা তো ভ্যালু সেভ করবে বাম পাশে কোন একটা ভ্যারিয়েবল। আমরা প্রথমে যে এক্স গ্রেটার দেন 9 যখন দিয়েছিলাম তখন সে কি করেছে, সে হচ্ছে প্রতিটা ভ্যালুতে চেক করেছে 9 থেকে বড়, 9 থেকে বড়, 9 থেকে বড়, যেখানে যেখানে ট্রু কন্ডিশন সেখানে 10 সেভ করবে। এখন জি স্যার। প্রথম ক্ষেত্রে কোনোটাই 9 থেকে বড় ছিল না, তো কোনো জায়গায় 10 সেভ হয়নি, তো এক্স আগের মতোই রয়ে গিয়েছে, এক্স আগেরটাই রয়ে গিয়েছে, আগেরটাই থাকবে। বাট সেকেন্ড যখন আমরা এটা দিচ্ছি এক্স গ্রেটার দেন 6, এখন দেখেন আমার প্রথম যে স্যাম্পলটা আছে এটা 2, এটা ফলস, 4, জি স্যার। এটাও ফলস, তো হ্যাঁ। এখানে কোনো চেঞ্জ হবে না। লাস্টে কি আছে, 7। 7, 7 কি 6 থেকে, ট্রু কন্ডিশন, এর জন্য 10 সেভ হবে। 7 কি জি 6 থেকে স্যার। বড় না, জি স্যার। তো এটা ট্রু কন্ডিশন। তো ট্রু যেহেতু তার মানে এর মধ্যে আমি 10 সেভ করতে পারবো, বুঝতে পেরেছেন? আচ্ছা জি স্যার বুঝেছি। ওকে, তাহলে আমরা একটু যদি চেক করে দেখি, আমরা যদি এটা দিতাম, আমরা যদি কন্ডিশনটা এটা দেখতাম x গ্রেটার দেন অর ইকুয়াল 4, তাহলে কি x চেঞ্জ হবে, জি স্যার চেঞ্জ হবে। কিরকম চেঞ্জ হবে স্যার, কিরকম, কারণ স্যার আর 4টা 10 হয়ে যাবে স্যার এখানে। 4টা 10 হয়ে যাবে, রাইট? জি স্যার। এটা বুঝতে পেরেছেন? এই যে জি আমরা স্যার। এখানে যে আসলে তো কন্ডিশন গুলো আসলে 2 4 7 ছিল আগে, প্রথমে 2 4 7, এখনো দেখবে 4 এর থেকে বড় কিনা বা 4 এর থেকে তার সমান কিনা। তো এটা কি 4 এর সমান, তো এটা 4 চেঞ্জ হয়ে 10 হয়ে যাবে,
এটা কি 7 এটা হচ্ছে 4 থেকে বড়, তো এটাও কি হয়ে যাবে 10 হয়ে যাবে। লাস্ট এটা দেখি কে বলতে পারবেন, হাত তুলবেন, জাস্ট হাত তুলবেন যে এটা কি হওয়া সম্ভব। আমি যদি এক্স এটা লিখি, মাঝের কোনো লাইন থাকবে না। প্রথমে এক্স এর মধ্যে আমি 2 4 7 স্টেপ করেছি, এরপর আমি এই লাইনটুকু লিখেছি। কে বলতে পারবেন এক্স এর মধ্যে কি স্টেপ হবে? একজন হাত তুলেছে দেখেছি, আর কেউ হাত তুলেন, হ্যাঁ জাস্ট হাত, হ্যাঁ বা ইয়েস অপশন যেটাই চাপেন সমস্যা নেই। তো ওখানে যদি হাত তুলেন, 4 এর সমান হাত হয় তুলেন, তাহলে হাত শুধু তুলেন, হাত- আচ্ছা একটু ওয়েট করেন, আমার একটা ফোন এসেছে, ফোনটাকে ধরে নিই, এরপর আমি ব্যাক করবো। আমি হাত তুলতে বলেছিলাম, অনেকেই হাত তুলেছেন। টিপিক্যাল যারা হাত তুলেন তারাই হাত তুলেছেন দেখতেছি। বাকিরা কি? বাকিরা হাত তুলে হাত ব্যথা করতেছে দেখে নামায় ফেলছেন হাত। আচ্ছা, বাকি প্রথম 5 জন মানে টিপিক্যাল যারা হচ্ছে সবসময় হাত তুলেন তারাই হাত তুলছেন। 43, 67, 57, 51, 52। ওকে, আশা করি যারা হাত তুলছেন তারা পারবেন। এটা কি হবে আমি বলি, দেখেন আপনাদের সাথে মিলে কিনা, আপনারা যেটা বুঝেছেন সেটা। আমরা যদি সিম্পলি প্রথমে এক্স এর মধ্যে এই নাম্বারগুলো সেভ করি 2 4 7, 2 4 7, এখন এই অংশটুকু লেখার পরে আমরা যদি সেকেন্ড লাইনে এই কোডটুকু ইনপুট দিই, তাহলে যেটা হবে এক্স এর মধ্যে এই নাম্বারগুলো একটু অল্টারনেট চেঞ্জ হয়ে যাবে। কোথায় কোথায় চেঞ্জ হবে? যেখানে এক্স এর মানগুলো কার সমান? 4 এর সমান। ইকুয়াল ইকুয়াল দিয়ে হচ্ছে সমান বোঝায়। তো 4 এর সমান হলে কি করব? যেখানে যেখানে 4 এর সমান সেখানে 10 করে দেব। তো 2 চেঞ্জ হবে, 2 তো 4 এর সমান আছে, আচ্ছা 4 সমান 4 চেঞ্জ এখানে হবে দাও। শুধু 10 2 10 10 না না 2 একটা 7 7 2 27। আচ্ছা 2 10 10 যে বলেছিলেন, 2 10 10 স্যার যে ভুলে বলেছিলেন, বলছিলাম না ভুলে না ভুলে ভুলে না, বলছিলাম আপনি হয়তো অন্য কনসেপ্টে বলেছেন। কারণ আমরা কিন্তু আগেই যদি আমরা এই লাইনটুকু এক্সিকিউট করতাম, যদি এই লাইনটুকু এখানে থাকতো, এটা ঠিক আছে স্যার। হ্যাঁ না, যদি x গ্রেটার দেন 6 এটা যদি আগে এক্সিকিউট করতাম, এরপর যদি এই লাইনটুকু দিতাম, তাহলে কিন্তু এই যে কি জানি বললেন 57 মনে হয়, না না 57 যে জিনিসটা বললো ওই জিনিসটাই আসতো। কিরকম? প্রথমে x গ্রেটার দেন 6, যেখানে যেখানে 6 থেকে বড় সেখানে 10 সেভ করো, তো x এর মান চেঞ্জ হয়ে যেত কি হবে 2 4 2 4 10। 10 তারপর সেকেন্ড লাইনে যেখানে যেখানে 4 এর সমান সেখানে 10 করে দাও, তো 2 10 10। তাছাড়া টোটালি ডিপেন্ড করতেছে আপনি কোন লাইনে কোডটা এক্সিকিউট করতেছেন। ওকে, লাইনের স্যার, এটা সিকোয়েন্স তো থার্ড লাইনে আমার যে কোডটা এখানে হচ্ছে গিয়ে এক্স এর ভ্যালু শুধুমাত্র 4 এর সমান হলে 10 হবে। হুম হুম রাইট। আমি তো এইটা যদি সেকেন্ড লাইন যদি খেয়াল করি, আমার তো সেকেন্ড লাইনের থার্ড যে ভ্যালুটা সেটা তো আগেই 10 হয়ে আছে, সেটা তো 4 এর সমান নেই। হুম, পরের সমান নেই, রাইট। তো তাহলে আমি থার্ড লাইনে কিভাবে ওই 10টাই লিখি? থার্ড লাইনে কিভাবে 10টা লিখলাম? ওকে, এটা হচ্ছে এই প্রথম যে লাইনটা, এখানে একটা লাইন চেঞ্জ হয়ে গেছে। এক্স এর মান আগে কত ছিল? 2 4 7 ছিল, এখান থেকে আমি কোড এই লাইনটা দেওয়ার ফলে 7টা চেঞ্জ হয়ে 10 হয়ে গেছে। এটা তো বুঝেছেন যে আমি যখন সেকেন্ড লাইনে এসেছি তখন ওর ভ্যালু আর এই আগেরটা নেই, নতুন ভ্যালু হয়ে গেছে, রাইট? জি স্যার। ওকে, এটা যদি ঠিক থাকে, আমার যখন থার্ড লাইনে আসি, থার্ড লাইনে আমাকে কি বলতেছে? বলতেছে যে তুমি একটা নতুন ভ্যালু সেভ করো, 10 সেভ করবা। কোথায় কোথায়? যেখানে যেখানে তোমার মানগুলো 4, যেখানে যেখানে মান 4 সেখানে তুমি 10 সেভ করবা। এটা হচ্ছে কমান্ড। বিষয়টা কি ক্লিয়ার? কমান্ডটা কি? যেখানে যেখানে 4 সেখানে 10 সেভ করো। জি স্যার, বুঝতে পারছি। ওকে, লাস্ট যে 10টা তাহলে ওটা ওই আগের ইনিশিয়ালাইজেশনের কারণে হয়ে গেছে। আগেরটা ইনিশিয়ালাইজেশন রয়ে গেছে। বুঝতে পারছি। তো এই কমান্ডের কোনো ভ্যালু ডিলিট হবে না, ও হচ্ছে ভ্যালু অ্যাসাইন করবে। ও জাস্ট খালি পয়েন্ট আউট করে যে
কোন পজিশনে আপনি ভ্যালুটা সেভ করবেন। 71 ক্লিয়ার? জি স্যার, বুঝতে পেরেছি। এখন আমাদের এই কোয়ান্টিফিকেশন করার সময় এই কাজটুকু হবে। এটা কখন হবে? ওই যে যেখানে যেখানে হচ্ছে লোয়ার লেভেল থেকে উপরে চলে যাওয়া, বা মানে সরি মানে এই লেভেলটা যদি চিন্তা করি, লেভেল 8 এর উপরে চলে যাব, তখন ওই ভ্যালুগুলোকে ধরে জোর করে টেনে কোথায় নিয়ে আসতে হবে? লেভেল 8 এ নিয়ে আসতে হবে। লেভেল 8-এ, আবার যেগুলো লেভেল 1 এর নিচে চলে যাবে, এগুলোকে জোর করে টেনে কোথায় নিয়ে আসতে হবে? লেভেল 1-এ। লেভেল 1 এ। এই কাজটুকু কে করে দিবে? এই যে এরকম গ্রেটার দ্যান অপারেশন দিয়ে বা একটা কন্ডিশন দিয়ে। কন্ডিশন গুলো। তো এই কন্ডিশনটা এখানে লেখা আছে, তো আপনার কাজটা হচ্ছে কন্ডিশন একটু পড়া, পড়ে বুঝতে পারেন কিনা, আশা করি বুঝতে পারবেন এই লেভেল গুলো কিভাবে ভ্যালু করে সেভ হচ্ছে। ওকে, এখানে বোঝার মতো এই অপারেটরটাই জরুরি ছিল। আমি আশা করেছিলাম যে আসলে সবাই একটু ওই জিনিসটা দেখে আসবেন। স্যার ওখানে স্টিমের জায়গায় যদি প্লট দিই তাহলে দেখতেছি স্যার একটা মানে পিক পয়েন্টটা একটু সরে সরে গেছে, এটা কি জন্য স্যার? স্টেম না দিয়ে প্লট দিবেন কোথায়? এই যে স্টেম টি কমা এক্স ইয়ে কিউ। কোডে জি স্যার, কোডে। সরে যাবে হচ্ছে, আচ্ছা সরে যাওয়ার কারণে তো ওই যে ওই কোয়ান্টাইজেশন হচ্ছে না, কোয়ান্টাইজেশন হওয়াতে কি হচ্ছে, আমার অরিজিনাল যে অ্যানালগ সিগন্যাল সেটার মতো কি পাবো? ডিসক্রিট টাইমে যে অ্যাম্পলিটিউড পাবো, ডিসক্রিট টাইম সিগন্যালের যে অ্যাম্পলিটিউড, সেটার মতো তো ভ্যালু থাকবে না, তার থেকে একটু কম থাকবে, কারণ যে নয়েজ অ্যাড হচ্ছে, কোয়ান্টাইজেশন নয়েজ। এই জন্য হচ্ছে পিক গুলো হচ্ছে এক্স্যাক্টলি পিকে যায় না, পিকের থেকে কম যায় বা ও বেশি যায়, এটার জন্য আলাদা আসে। ওকে স্যার। ওকে, স্যাম্পলিং হচ্ছে কোয়ান্টিটেশন পার্ট ছিল, আর লাস্ট একটা পার্ট ছিল এসকিউএনআর বের করা। ওকে, এসকিউএনআর কিভাবে বের করতে হয়? এসকিউএনআর ফর্মুলা আপনারা মনে হয় জানেন। ফর্মুলাটা কি? 10 log 10, উপরে কি দেয়? উপরে কি দেয়? সিগন্যাল সিগন্যাল দেয় না, আরেকটু ভালো করে বললে সিগন্যালের পাওয়ারটা। পাওয়ার দেয়, রাইট, কারেক্ট, সিগন্যাল পাওয়ার। আর নিচে নয়েজ। পাওয়ার। এখন আমাকে একজন একটু বলেন, এই যে এসকিউএনআর, এটা যদি আমি এই ফর্মুলাটা লিখলে এটাতে তখন বলা হয় হচ্ছে ডেসিবেলে ভ্যালুটা, এটা মনে ডেসিবেল আছে? একক। হ্যাঁ, ডেসিবেলে এককে আসে। এখন আপনাকে বলতে পারবেন যে এসকিউএনআর এর মান ম্যাক্সিমাম কত হতে পারে এবং মিনিমাম কত হতে পারে? স্যার মিনিমাম মনে হয় 20 ডিবি। মিনিমাম মনে হচ্ছে 20 ডিবি। কে বলেছেন এটা? 52, 43 স্যার, 43, ওকে, 43। 43, ওকে। আমি আমি যেটা বলেছি হচ্ছে মিনিমাম হতে পারে 20 ডিবি। আচ্ছা, আর ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম কি হতে পারে? স্যার খেয়াল নেই। ইনফিনিটি। আহ, হ্যাঁ বলেন বলেন, সমস্যা নেই। খেয়াল নেই, ওটা তো একটা অ্যান্সার। ওকে, আরেকটা কি যেন অ্যান্সার বলতেছিলেন? স্যার শ্যাননস ইকুয়েশনে দেখছিলাম যে মানে ইয়াটা ইনফিনিটি হয়ে যায়, চ্যানেল ক্যাপাসিটি এটা, তো এখানে কি? কারেক্ট, হ্যাঁ। ওখানে ওই ফর্মুলাটার মধ্যে কি ছিল? ইয়ে ছিল, স্যার লগারিদম ছিল। ওইখানে ছিল যদি নয়েজের পাওয়ারটা যদি 0 হয়, একটা সিগন্যাল ট্রান্সমিশনে যদি নয়েজ 0 হয় তাহলে সিগন্যালটা ইনফিনিটি হচ্ছে। আচ্ছা, ওকে, মানে ইয়ে ক্যাপাসিটিটা ইনফিনিটি। হ্যাঁ। জি স্যার, চ্যানেল ক্যাপাসিটি। ওকে, এখন এখানে যে ফর্মুলাটা, এই ফর্মুলা দেখে আপনাকে একটু আইডিয়া করতে হবে যে ম্যাক্সিমাম মান মিনিমাম মান কত হতে পারে। এগেইন ফর্মুলাটা একটু খেয়াল করি আমরা, সিগন্যাল পাওয়ার আর হচ্ছে নয়েজ পাওয়ার, এটা কি একটা রেশিও না? দুটো সংখ্যার রেশিও। জি স্যার। সংখ্যা যদি রেশিও দিয়ে চিন্তা করি, রেশিওর ম্যাক্সিমাম মান কত আর রেশিওর মিনিমাম মান কত, তাহলে কিন্তু আমরা বুঝে ফেলতে পারবো যে এসকিউএনআর এর মান কত হতে পারে। তো আমরা যদি দেখি সিগন্যাল পাওয়ার আর হচ্ছে নয়েজ, এটা রেশিও আসলে যে কোনো সংখ্যা হতে পারে। যে কোনো সংখ্যা মানে হচ্ছে 0 থেকে শুরু করে ইনফিনিটি। ইনফিনিটি পর্যন্ত। 1 না, 1 হলে তো সিগন্যাল আর নয়েজের পাওয়ার সমান, বাট এমনও তো হতে পারে সিগন্যালের পাওয়ার হচ্ছে নয়েজের পাওয়ার দ্বিগুণ, হওয়া পসিবল না? জি স্যার। অথবা সিগন্যাল আছে নয়েজ নেই, হ্যাঁ, নয়েজ নেই, তো ইনফিনিটি, তখন আসবে ইনফিনিটি কেস। অথবা শুধু নয়েজ আছে সিগন্যাল নেই। রাইট, তখন আসবে হচ্ছে জিরো কেস।
কারেক্ট? 0 তো এই যে এতগুলো কেস পসিবল, তো আমাকে একটু দেখতে হবে লগারিদম স্কেলে যখন আমরা ইউজ করব তখন কিন্তু ভ্যালুগুলো একটু ডিফারেন্ট হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো আমরা জানি লগের মান যখন 1 থেকে ছোট, যদি 1 থাকে তখন মান কত দেখাবে? log 1 এর মান 0 0 ডেসিবেল দেখাবে। যদি 10 থাকে তাহলে হচ্ছে 10 ডেসিবেল দেখাবে। 10 ডেসিবেল যদি এটা 0.1 থাকে তাহলে -10 ডেসিবেল দেখাবে। বুঝতে পারছেন? যদি আমরা জি এটা স্যার 0.001 দিই, 0.01 দিই, তাহলে আসবে হচ্ছে মাইনাস -100 100 ডেসিবেল। তো আমরা এটা দেখতে পাচ্ছি যে এই রেশিওটা যত 1 থেকে নিচে যাওয়া শুরু করবে, 0 কাছাকাছি, তত মানটা কি আসবে? নেগেটিভ ইনফিনিটির দিকে যাবে। আর জি স্যার রেশিওটা যত 1 থেকে উপরে যাওয়া শুরু করবে পজিটিভ নাম্বারের দিকে, ইনফিনিটির দিকে, তত লগারিদমের প্রভাবে আমার এসকিউএন এর মানটা বাড়বে, একটু কম রেটে বাড়বে। বাট যখন আমি ইনফিনিটি ভ্যালু দেবো তখন এসকিউএন এর মানও ইনফিনিটি আসবে বা পজিটিভ ইনফিনিটি ভ্যালু আসবে। এসকিউএন এর মিনিমাম মান -ইনফিনিটি বা নেগেটিভ ইনফিনিটি, আর ম্যাক্সিমাম মান পজিটিভ ইনফিনিটি পজিটিভ ইনফিনিটি ইন ডেসিবেল। ভালো করে মনে রাখবেন, ইন ডেসিবেল, ডেসিবেল। ওকে, এসকিউএন এর ইন ডেসিবেল। আর যদি নর্মাল রেশিও চিন্তা করেন, রেশিও চিন্তা করলে কিন্তু আসলে 0 to ইনফিনিটি। ক্লিয়ার? ওকে, এখন স্যার ডেসিবেলটা কিভাবে বের করতেছে স্যার একবার বললেন? কোনটা? ডেসিবেল কিভাবে বের করতেছে স্যার? ডেসিবেল কিভাবে বের করতেছি? জি স্যার। 10 log 10, এই যে যখন এই যে 1 দিলাম তখন মান যে 0, এটা কিভাবে সেটা বলতেছেন? জি স্যার, মানে 0 10 -10 100 মানে ওটা মানে মিক্স করতে। এই যে রেশিও যখন 1, এখন ক্যালকুলেটরে এটা বসাবেন, বা ক্যালকুলেটরে বসানো লাগে না, এটা হচ্ছে ছোটবেলায় পড়ছিলেন, এরকম একটা ফর্মুলা ছিল, 10⁻0 আকারে লেখা যায়। তারপর কি করতে হয়, যে বেস যে পাওয়ারটা থাকে, পাওয়ারটা হচ্ছে লগারিদমের সামনে এসে পড়ে, ফর্মুলা বসালে 0 আসবে, জি স্যার বুঝছি স্যার। এরকম করে, মানে ডিরেক্ট লিখে ফেলেছে। বাট ক্যালকুলেশন করার সময় এত সুন্দর ডিরেক্ট আসবে না, তখন ক্যালকুলেটরই ইউজ করতে হবে। ওকে, এখন আমি যে স্ক্রিনে বের করছি, আমাকে অবভিয়াসলি কি সিগন্যালের পাওয়ার এবং নয়েজ পাওয়ার বের করতে হবে। এখন এই সিগন্যালের পাওয়ার নয়েজ পাওয়ার কিভাবে বের করবো? প্রথমত আগে জানতে হবে যে সিগন্যাল কোনটা আর নয়েজ কোনটা। আমরা একটু ইয়ে করি, সিগন্যাল কোনটুকু আর নয়েজ কোনটুকু। ডিসক্রিট টাইম সিগন্যাল যেটা এক্সএন, এটা থেকে আমি কি পাই? এটা থেকে পাই হচ্ছে কোয়ান্টাইজড ডিসক্রিট টাইম সিগন্যাল। কিভাবে পাই? কোয়ান্টাইজেশন করার ফলে। এর ফলে কি যোগ হয়? কোয়ান্টাইজেশন নয়েজ যোগ হয়। কিউ নয়েজ বলতেছে, এখানে কিউ আসলে হচ্ছে কোয়ান্টাইজেশন বোঝাচ্ছে। বাট মোস্ট অফ দ্য টাইম যেখানে যেখানে কিউ দেখবেন, ইউজুয়ালি ওটা হচ্ছে কোয়ান্টাম বোঝায়। আপনারা ফিজিক্সে পড়েছেন মনে হয়, কোয়ান্টাম মেকানিক্স বা এই টাইপের কিছু, মনে হয় কিছু হয়তো পড়েছেন, হয়তো ভুলেও গেছে। বাট ইউজুয়ালি কিউ দ্বারা হচ্ছে, যখন কিউ সংক্ষেপে লেখে তখন হচ্ছে কোয়ান্টাম। বাট আমাদের এখানে আসলে আমি সংক্ষেপে হচ্ছে কিউটাকে লিখতেছি কিসের পরিবর্তে? কোয়ান্টাইজেশনের পরিবর্তে। ক্লিয়ার? এটাকে আবার জি স্যার কোয়ান্টাম নয়েজ মনে করেন। কোয়ান্টাম নয়েজও একটা আলাদা জিনিস, ওটা আলাদা ডিফারেন্ট জিনিস। এটা হচ্ছে কোয়ান্টাইজেশন নয়েজ। ওকে, ইটস কোয়ান্টাইজেশন নয়েজ। এটাকে একটু একটা নাম দেবো, সেটাকে নাম দেবো হচ্ছে কিউএন। কেন এটাকে কিউএন লিখতেছি কেউ বলতে পারবেন? কেন এখানে কিউ, কেন এখানে এন? এনিওয়ান? প্রথম কিউটা কেন এসেছে? কোয়ান্টাইজেশন বোঝানোর জন্য। কোয়ান্টাইজেশন কোয়ান্টাইজেশন বোঝানোর জন্য বোঝানোর জন্য। আর ব্র্যাকেটে যে আমি এন দিয়েছি, এটা এটা কিসের জন্য? নয়েজ। না না, এটা নয়েজ না। এটা স্যার এক্সচেঞ্জের সিগন্যালটা, ওই সিগন্যাল ডিসক্রিট টাইম সিগন্যাল। না না, এটা হচ্ছে স্যাম্পল ইন্ডেক্স বোঝানোর জন্য। স্যাম্পল ইন্ডেক্স মানে টাইম, টাইম ডোমেনে যে ভ্যারিয়েবলটা সেটা। জি স্যার ব্র্যাকেট দিয়ে হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা রিপ্রেজেন্ট করে। এই এন কিন্তু নয়েজের জন্য না। 71 ক্লিয়ার? স্যার প্রথমটা হচ্ছে কোয়ান্টাইজেশন বোঝানোর জন্য। এখন কিউ দ্বারা আপনি কোয়ান্টাইজেশন নয়েজ বুঝাতে পারেন, কোয়ান্টাইজেশন যা কিছু বুঝান, সমস্যা নেই। ব্র্যাকেটে যে এন দিচ্ছি, এটা হচ্ছে ডিসক্রিট টাইম স্যাম্পল পয়েন্ট বোঝানোর জন্য, এন এর মান -2 -3 -4 এরকম ভ্যালু বোঝানোর জন্য।
ওকে, এখন এটা যদি করতে চাই, আমাকে এখন এসকিউএল বের করতে গেলে আমাকে দেখেন তো সিগন্যালের পাওয়ার বের করতে হবে। সিগন্যালের পার্টটুকু কতটুকু? এটা হচ্ছে সিগন্যাল, তো এই সিগন্যালের পাওয়ার বের করতে হবে, আর এই নয়েজের ভর বের করতে হবে। তাহলে কিন্তু আমার কাজ শেষ, আমার এসকিউএল বের করতে পারবো। এখন আপনাদের কি মনে আছে কোনো একটা ডিসক্রিট টাইপ সিগন্যালের কিভাবে নয়েজ বের করতে হয়, বা সরি পাওয়ার বের করতে হয়? পাওয়ার কিভাবে বের করা যায়? এনি আপনার সিগন্যাল অ্যান্ড সিস্টেমে পড়েছিলেন কোন একটা সিগন্যালে পাওয়ার বের করা, একটা ফর্মুলা ছিল, যদি একটা সিগন্যাল এক্সটি হয়ে থাকে তাহলে সেটা পাওয়ার এনার্জি বের করছিলাম। সিগন্যালটা যদি 1 পিরিয়ডিক হয়ে divided থাকে, by 2n plus 1 ওই সূত্র দিয়ে আছে। আরেকবার একটু বলেন, যিনি এইমাত্র বললেন। 1 divided by 2n plus 1 তারপর হচ্ছে স্যার আরেকটু ইন্টিগ্রেশন অফ মডুলাস অফ এক্স অফ এন স্কয়ার, যদি এই সিগন্যালটা পিরিয়ডিক হয়ে থাকে তাহলে ওটাকে টাইম পিরিয়ড দ্বারা ভাগ করে সিগন্যালের পাওয়ার পাওয়া যায়। কারেক্ট অ্যান্সার, কারেক্ট। ওকে, সেটা হচ্ছে আমরা পাওয়ার যদি বের করতে তাহলে এইভাবে করতে আসি। আচ্ছা, পাওয়ার যদি ভুলে যান সমস্যা নেই, আপনারা এনার্জি কিভাবে বের করতে হয় এটা মনে হয় ইজিলি মনে আছে। ডিসক্রিট টাইম সিগন্যাল না, আমরা যদি কন্টিনিউয়াস সিগন্যালের চিন্তা করি, আপনার যদি একটা সিগন্যাল দেওয়া থাকে এক্সটি, এটাকে যদি আমরা এনার্জি বের করতে চাই তাহলে আমাকে কি করতে হয়, এক্সটি এর পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু নিয়ে তার বর্গ করতে হয়, তারপর তাকে একটা ইন্টিগ্রেশন করতে হয়। এই কাজটুকু করলে আমাকে কি দিয়ে দেয়, এক্সটি সিগন্যালে এনার্জি। এনার্জি এখন একটু খেয়াল করে দেখেন, আপনি এনার্জি কে যদি আমি এভারেজ এনার্জি বের করি, মানে এটা যে এভারেজ ভ্যালু সেটা কি পাওয়ার না? পাওয়ার। ওকে, তাহলে আমি আসলে দেখেন উপরে পাওয়ার আর নয়েজ পাওয়ার, আমি দুই পাশেই হচ্ছে যদি এভারেজ বের করি, আর যদি আমি পাওয়ার না ইউজ করে যদি আমি সিগন্যালে এনার্জি ইউজ করি, তাহলে আসলে আমার এসকিউএল বের হবে। জাস্ট খালি একটা এভারেজ ভ্যালু দিয়ে ভাগ করতে হবে, মানে এভারেজ একটা নাম্বার দিয়ে ভাগ করতে হবে। দুই ক্ষেত্রেই সমান নাম্বার দিয়ে ভাগ হচ্ছে, তো এই জন্য আসলে এনার্জি ইউজ করলেও কোনো প্রবলেম। তো আমরা হচ্ছে এনার্জি ইউজ করবো। এনার্জিটা কিভাবে ইউজ করব এটা একটু দেখি। আমার কথা হচ্ছে আমার সিগন্যালটা কি ইয়েতে আছে, কন্টিনিউয়াস ডোমেইনে আছে, আমি কি ইন্টিগ্রেশন করতে পারবো? কন্টিনিউয়াস ডোমেইনে এগুলো আছে, কিসে আছে? ডিসক্রিট টাইম আছে। ডিসক্রিট ডোমেইনে চলে গেছে, ডিসক্রিট টাইম। তো যখন ডিসক্রিট টাইমে এনার্জি বের করতে হয় তখন এই ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যায়। কিরকম চেঞ্জ ভালো করে খেয়াল করেন, এক্সটি হয়ে যাবে কি এক্সএন, এক্সএন মডুলাস মডুলাসের জায়গায় থাকবে, বর্গ বর্গের জায়গায় থাকবে। বর্গ থাকবে। বাট এই যেখানে ইন্টিগ্রেশন হচ্ছে না, ইন্টিগ্রেশন বাদ না, যাবে। ইন্টিগ্রেশন করতে পারবো না কারণ এটা ডিসক্রিট ডোমেইনে আছে। আমাকে কি করতে এটা হবে, বাদ যাবে। ইন্টিগ্রেশন না করে আমি ইন্টিগ্রেশনের সিমিলার বা ইকুইভ্যালেন্ট একটা ডিসক্রিট অপারেটর, সেটা হচ্ছে সামেশন। আমাকে সামেশন ইউজ করতে হবে। ইন্টিগ্রেশন করা মানে কি সাম করা, ছোট ছোট অংশের সাম, এটাই আমরা একটা আলাদা একটা সামেশন অপারেটর ইউজ করি। এখন এখানে এন এর মান কত থেকে শুরু হবে, 0 থেকে শুরু হয় 0 থেকে এন মাইনাস। ইনফিনিটি। এখন হ্যাঁ, এখন হচ্ছে ইনফিনিটি বলার একটা কারণ হচ্ছে যদি এক্সেনটা যদি অনেক বড় হয়ে থাকে, বাট আমি যদি বলে থাকি যে এক্সেনটা হচ্ছে এন সংখ্যক স্যাম্পল নিয়েছি আমি, তাহলে তার ইনফিনিটি নেওয়ার কোনো দরকার নেই। আমি হচ্ছে এন সংখ্যক স্যাম্পল নিয়ে কাজ করতেছি, তো আমি এন সংখ্যক স্যাম্পল নেব। ইনফিনিটি আসবে হচ্ছে থিওরিটিক্যালি যদি আমি ইনফাইনাইট সংখ্যক স্যাম্পল নিতেই থাকি, ওটা তো নেওয়া হচ্ছে না এখানে। তো আমি আসলে সাম করবো কার, স্যাম্পল গুলার বর্গ, তাহলে আমাকে কি দিয়ে দিবেন, এনার্জি দিয়ে দিবেন। আর যদি আমাকে অ্যাভারেজ বের করতে হয় তাহলে এটা কি একটা ফ্যাক্টর দিয়ে ভাগ করতে হবে, বলতে পারবেন কি দিয়ে ভাগ করলে? 1/10। 2n প্লাস 2n কি যেন একটা স্যার ছিল। আচ্ছা, ফর্মুলা গুলো যদি এভাবে মনে রাখেন তাহলে হচ্ছে কোনো সমস্যা, ফর্মুলা এভাবে মনে টাইম রাখবেন। পিরিয়ড দ্বারা ভাগ করতে হয়। এক্স্যাক্টলি, টাইম পিরিয়ড ভাগ করতে হয়। আর একটু ভালো করে বলি, আমি যে এনার্জির এভারেজ বের করতে চাচ্ছি, আগে দেখেন যে এখানে কতগুলা টার্ম যোগ করেছি, এন এর মান 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত। তাহলে কয়টা টার্ম যোগ হয়েছে, কয়টা টার্ম এসেছে, 0 1 2 3 করে n-1 পর্যন্ত। n-1 পর্যন্ত। তাহলে কয়টা টার্ম এসেছে, কয়টা সংখ্যা এসেছে এখানে যোগ হিসেবে? n পর্যন্ত, এন সংখ্যক। তো আমি যদি এভারেজ বের করতে চাই, দ্যাট মিন্স পাওয়ার বের করতে চাই, তাহলে কি করতে হবে, 1/n n দ্বারা ভাগ করতে হবে। কারেক্ট, মানে এভারেজ এনার্জি আর কি,
বুঝতে পেরেছেন? জি এখন স্যার। দেখেন ওই যে আমি যখন পাওয়ার আসলে কখন বের করতে হয়, যখন এটাকে আমার পিরিয়ডিক প্রপার্টি যখন থাকবে, পিরিয়ডিক নেচার থাকবে। তো আসলে পিরিয়ডিক যদি আমি জানি, তখন আমি এন এর মান কি হবে, ওই সিগন্যালটা পিরিয়ডিসিটির সমান হবে, এন এর মান পিরিয়ডিসিটির সমান হবে। এখন ওই যে অনেকে বলতেছিলেন যে স্যার আমরা এটা পড়ছিলাম, কি জানি পড়ছিলাম ভুলে গেছি। 1 divided 2n plus 1 ওখানে limit x x হ্যাঁ, ওখানে কিন্তু ছিল হচ্ছে এরকম করে -n থেকে স্মল n থেকে বড় হয়, হ্যাঁ। বা হ্যাঁ, তখন এখানে আসলে টু ক্যাপিটাল এন ছিল না, তখন তাহলে স্মল লেটার এন ছিল। তো আমি যদি এরকম করি, এই -n থেকে n পর্যন্ত বাড়তেছে, তাহলে তুমি খেয়াল করে দেখেন ওখানে কয়টা সংখ্যা পড়বে। -n, এভাবে করে -n এক করে কমতে থাকবে, 0 আসবে, তারপরে এভাবে করে n পর্যন্ত। n পর্যন্ত যাবে। আচ্ছা, ওখানে মানে n-1 ছিল মনে হয়। উপরে স্যার n minus 1 ছিল সম্ভবত। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা আগে দেখি কি ফর্মুলা ছিল। আমরা যদি এটা করি 0 থেকে n, 0 থেকে n পর্যন্ত কয়টা সংখ্যা, n প্লাস 1। n plus 1 আর হচ্ছে -1 থেকে -n কয়টা সংখ্যা, n minus 1 -1 থেকে -n কয়টা সংখ্যা পড়বে। আচ্ছা, মাইনাস গুলোতে যদি ডিস্ট্রাক্ট করে, মাইনাস কথা ভুলে যান, জাস্ট এটা এটা চিন্তা করেন। 1 থেকে n কয়টা সংখ্যা বুঝবেন, 1 plus n নাকি 1 2 3 4 করে n সংখ্যক পয়েন্ট আছে, কয়টা সংখ্যা, তাহলে n শুধু স্যার n সংখ্যক। n সংখ্যক, কারেক্ট। তো আমি যদি নেগেটিভ সাইড চিন্তা করি, তখন কয়টা আসবে, n সংখ্যা minus আসবে। মাইনাস n না, -n তো হচ্ছে নাম্বার ও ভ্যালু, বাট কয়টা সংখ্যা আছে, সেখানেও n সংখ্যকই থাকবে। ধরেন 1 2 3 কয়টা সংখ্যা, 3টা তিনটা, তিনটা। -1 -2 -3 কয়টা সংখ্যা, 3টা তিনটা। তিনটা। বাট ভ্যালু গুলো ডিফারেন্ট, ভ্যালু গুলো ওটা সমান, কয়টা সংখ্যা সেটা জানতে চাচ্ছি। এখন দেখেন আমি এই যখন যোগ করতেছি, তখন আসলে দেখা যাচ্ছে যে আমি যখন -n থেকে n নিই, তখন আমার টোটাল এলিমেন্ট বা টোটাল কয়বার সংখ্যা নিচ্ছি আমি, টোয়াইস n প্লাস 1। 2n plus 1 তো এই জন্য কি যে ফর্মুলেশন ভাগ দিচ্ছেন, তখন এরকম আসতেছে, ক্লিয়ার। জি স্যার। কখন কি ভাগ দিতে হবে এটা যে মুখস্থ করবেন না, মুখস্থ করলে তো এই যে এখন ভুলে গেছে, তখন পরীক্ষার সময় ভালো করে ফ্রেশ মেমোরিতে ছিল, এখন মনে নেই। জি স্যার। একটু বোঝার সময় মানে পড়ার সময় একটু বুঝে পড়ার ট্রাই করবেন, তাহলে দেখবেন যেগুলো মনে থাকবে, মানে মেমোরিতে থাকবে। নইলে হচ্ছে কানে ঢুকে পরীক্ষা শেষ হওয়ার পর শেষ হয়ে যাবে, সব নাই হয়ে যাবে মাথা থেকে। ওকে, আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে কি জানি, এই ইয়ে করা, এনার্জি বের করা। এখন এই কাজটুকু আমরা যদি ম্যাথল্যাবে করতে চাই, সিম্পলি আমাকে কি করতে হবে, এই সাম করে মানে বর্গ করে দেন আমাকে সাম করতে হবে, তারপর ওই ফর্মুলাতে বসিয়ে দেবো ভাগ করার জন্য। এই লাইনটুকুই লেখা হয়েছে, আমার যে কোডটা দেওয়া আছে না, কোডের যে লাইনটুকু দেওয়া আছে এসকিউএন এর, একটা লাইন দেখবেন যে 10 লগ 10 এরকম কিছু ভাগ করছে, একদম লাস্ট লাইনে। এখানে হচ্ছে এসকিউএন এর মানটা বের করবেন। তো আপনার কাজটা হচ্ছে এই যে এখানে যে সিগন্যালের পাওয়ার কিভাবে বের করছে, বা সিগন্যালের এনার্জি কিভাবে বের করছে, এই কোডটুকু লেখা আছে। এই যে বর্গ করে যে যোগ করতে হয়, এই জিনিসটা করে দেওয়া আছে লাইনটা। তো এটা একটু দেখবেন, ওকে। এটা দেখে দেন আশা করি বুঝতে পারবেন যে কিভাবে বর্গ করা হচ্ছে। একটা ফাংশন আছে, ইজি ফাংশন, আশা করি বুঝতে পারবেন। না বুঝলে আমরা নেক্সট ক্লাসে আবার দেখবো ওই ফাংশনটুকু নিয়ে। তো কোডের 3টা পার্ট, স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন, এসকিউএনআর। স্যাম্পলিং আপনারা আগে ক্লাসে করতে, কোয়ান্টাইজেশন সামান্য চেঞ্জ, কি চেঞ্জ আমরা আলোচনা করলাম, ওই যে গ্রেটার দ্যান লেস দ্যান সম্পর্ক। এসকিউএনআর বের করতে গেলে আমার পাওয়ার গুলো বা এনার্জি বের করতে হবে, কিভাবে বের করব ওটার থিওরিটা আমরা একটু দেখলাম, যে সামেশন করে আর বর্গ করে সামেশন করতে হবে। এই কাজটুকু ওখানে করেছে। তো আপনার কাজটা হচ্ছে কিভাবে কাজটা করেছে ওটা একটু দেখা, ওকে। যদি দেখা থাকে এই এক্সপেরিমেন্টের জন্য একটা রিপোর্ট প্রবলেম আছে। রিপোর্ট প্রবলেমটা কি, রিপোর্ট প্রবলেমটা হচ্ছে আপনাকে একটা সিগন্যাল দেওয়া আছে এবং এই সিগন্যালের জন্য এসকিউএনআর ভ্যালু বের করতে হবে।
এসকিউএল এর ভ্যালু কিভাবে বের করবেন? আপনার কাছে কোডটা দেওয়াই আছে, তো আপনার কোডে কি চেঞ্জ করতে হবে? রোল 67 কি বলতে পারবেন, কি চেঞ্জ করতে হবে? স্যার ওই যে ভ্যালু গুলো শুধু চেঞ্জ করতে হবে, বি কোনগুলো? ইকুয়াল টু 2 3 4। না না না, ওইটা না, ওইটা না না। স্যার এই ফ্রিকোয়েন্সিটা স্যার চেঞ্জ করতে হবে এফএস স্যার। এফএস আর আর কিছু চেঞ্জ করতে হবে? রেঞ্জটা স্যার -3 থেকে 3, এটা না না, তো ওটা তো বুঝলাম। এটা তো ছিলই। হ্যাঁ, আর এটা এই কোডের জি স্যার এখানে এখানে একটু চেঞ্জ করতে এক্স হবে। এর যে ইকুয়েশনটা, এক্স এর যে ইকুয়েশন দেওয়া থাকবে, এক্স এর ইকুয়েশনটা আমাকে ডিফাইন করে লিখতে হবে। কারণ আমি তো আগে তো যেটা ইকুয়েশন ক্লাসে যেটা দেখেছিলাম ওটা ডিফারেন্ট ইকুয়েশন ছিল, এখন কি তিনটা সাইন হয়ে গেছে, তো আমাকে জি স্যার। এটা লিখতে হবে তিনটা যোগ আকারে। তো এটা একটু নতুন, এটা এডিট করতে হবে। আর হচ্ছে আগে যেটা বললো যে বি, প্রতিটা ডিফারেন্ট নাম্বার অফ বিটের জন্য আমাকে কি করতে হবে? স্কোয়ারটা ক্যালকুলেশন করতে হবে, তারপরে স্কোয়ারের ভ্যালু আমি এখানে টেবিলের মধ্যে ফিল আপ করবো। কয়বার? দুইবার। একবার হচ্ছে এফএস হচ্ছে 150 হার্টজ, আর একবার 600 হার্টজ। কিভাবে ভ্যালুগুলো নেবেন? যখন কোডটা রান দিবেন দেখবেন এসকিউএনআর এর মান সেভ হচ্ছে একটা, তো আপনি বি এর মান 2, এফএস এর মান 150 দিয়ে দেখবেন মানটা কিরকম আসে, তারপর ভ্যালুটা টুকে রাখবেন, এখানে নোট ডাউন করবেন। ক্লিয়ার? এটা জাস্ট টেবিলটা বানানো। এরপরে কাজটা কি? এরপর হচ্ছে কিছু এক্সপ্লেন করতে হবে, দুটো এক্সপ্লেনেশন। একটা হচ্ছে রেজলিউশন চেঞ্জ হলে, রেজলিউশন চেঞ্জ মিনস এই যে বিটের ভ্যালু বাড়াচ্ছি, রেজলিউশন কি ভালো হচ্ছে? যত বেশি লেভেল তত বেশি কি আমার কোয়ান্টাইজেশন লেভেল গুলা কাছাকাছি হবে, রাইট? বিটের সংখ্যা বাড়লে কি হয়? আমার এরর কমে। এরর কমবে, হ্যাঁ, তো এইটার ফলে আমার লেভেল এসকিউএনআর কি হবে? এসকিউএনআর এর মানটা দেখবো যে আস্তে আস্তে কমে যাওয়ার কথা, সরি কমে, হ্যাঁ এসকিউএনআর মান বেড়ে যাওয়ার কথা। কারণ এসকিউএনআর মান বেশি হওয়া মানে কি সিগন্যালের কোয়ালিটি কোয়ালিটি ভালো হবে। ভালো হওয়া। ভালো হবে। তো দেখবো যে এসকিউএনআর মান আস্তে 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 বাড়তে থাকবে। তো এটা একটু ইফেক্ট করবেন, মানে এটা এই এক্সপ্লেন করবেন, দেখবেন যে মানে এই রেজাল্ট এক্সপ্লেনটা করবেন হচ্ছে এই রেজাল্ট গুলা ইউজ করে, যে বি এর মান বাড়ছে এই জন্য দেখতে পাচ্ছি যে এসকিউএনআর মানও বাড়ছে। কেন বাড়তেছে? তারপর যে থিওরির যে কথাটা, যে এটা বাড়লে আমার স্টেপ সাইজ গুলো ছোট হয়। সেকেন্ড, হোয়াট ইজ এ নাইকুইস্ট স্যাম্পলিং রেট? এই কোশ্চেনটার জন্য নাইকুইস্ট স্যাম্পলিং রেট কত হওয়ার কথা? নাইকুইস্ট স্যাম্পলিং রেটের ফর্মুলা কি? 2f max, 2fs এস না, 2fs না, 2f max, তাই না? এটাই তো ছিল, fs গ্রেটার দেন অর ইকুয়াল টু f max, এটা নাইকুইস্ট ফর্মুলা। আর নাইকুইস্ট স্যাম্পলিং রেটটা হয় হচ্ছে একেবারে লোয়ার বাউন্ড, যেটা লোয়ার লিমিট, যেটা এটাকে fn হিসেবে লেখে। fn is equal to 2f max। তো আপনার কাজ হলো কোশ্চেনের মধ্যে f max এর মান কত সেটা বের করা, দেন ওই মানটা এখানে প্লাগ ইন করবেন, দেন fn এর মান পেয়ে যাবেন। তারপর বলেছে এক্সপ্লেইন দ্য ইফেক্ট অফ ইনক্রিজিং দ্য স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বাড়ালে কোয়ান্টাইজেশন সিগন্যালের কোয়ালিটি কি হয়? ইমপ্রুভ হয় নাকি খারাপ হয়? এই জিনিসটা একটু ইফেক্ট এক্সপ্লেন করবেন। কিভাবে এক্সপ্লেন করবেন? আপনার যেসব রেজাল্ট আসছে, আপনি যে বি এর মান যে চেঞ্জ করতেছেন না অনেকবার, বি এর মান অনেক চেঞ্জ করতেছেন, এফএস এর মান চেঞ্জ করতেছেন, এফএস এর মান একবার কম একবার বেশি, তো এটার মধ্যে কি চেঞ্জ আসতেছে সেই জিনিসটাই আপনি এক্সপ্লেন করবেন হচ্ছে সেকেন্ড কোশ্চেন। প্রথম এক্সপ্লেনেশনটা হবে যে এই বরাবর বি এর মান বাড়াচ্ছি একটা নির্দিষ্ট পার্টিকুলার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিতে, এসকিউএন এর মান কি হচ্ছে, ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনটা বলা হচ্ছে যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ইফেক্ট, দ্যাট মিন্স তখন কম্পারিজনটা হবে কোন বরাবর? এই বরাবর, এফএস বরাবর আর কি, এই মান বরাবর চেঞ্জ হবে। ওকে, এটা হচ্ছে কম্পারিজন করা। তো এটা হচ্ছে রিপোর্ট প্রবলেম, এটা হচ্ছে এক্সপ্লেন নাম্বার 1, অফিসিয়ালি আপনাদের এক্সপ্লেন নাম্বার 1 রিপোর্ট। আর কিছু জিনিস চেঞ্জ করতে পারে, কোডটাকে একটু স্টাডি করে। অবশ্যই নেক্সট ক্লাসে আসার আগে ওই জিনিসটা আপনাদের পড়া থাকতে হবে, জিনিসটা অ্যাটলিস্ট খুলে দেখবেন, রান দিবেন। 67 যেভাবে রান দিয়েছে, রান দিয়ে একটু বোঝার ট্রাই করবেন। অলরেডি কিছু বোঝার হিন্ট আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। রিপোর্টে কিছু লিখতে হবে, রিপোর্ট লেখার জন্য কিছু বলে দিচ্ছি।
প্রবলেম স্টেটমেন্ট, এটা হচ্ছে অপশনাল। আপনাদের এখানে প্রবলেম কয়টা? একটা না, এখানে আলাদা করে স্টেটমেন্ট দেওয়ার কিছু নেই, না দিলেও চলবে। তারপর হচ্ছে ম্যাটল্যাব কোড। ম্যাটল্যাব কোড কি হবে? ম্যাটল্যাব কোড হচ্ছে যেটা আপনাদের দিয়ে দেওয়া আছে সেটাই, জাস্ট খালি হচ্ছে কিছু এডিট করতে হয়েছে না, তো ওই এডিট করার পরে যে অংশটুকু আছে সেটা স্ক্রিনশট নেবেন। তারপর এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশনটা কি? এক্সপ্লেনেশন হচ্ছে যে রেজাল্ট যেগুলো এসেছে, আপনাকে দুটো এক্সপ্লেন করতে বলা হয়েছে না, দুটো পার্ট, জি স্যার। দুটো পার্ট একটু এক্সপ্লেন করার জন্য আলাদা করে সেগমেন্ট করে প্রবলেম 1 প্রবলেম 2 বা এক্সপ্লেনেশন 1 এক্সপ্লেনেশন 2 এরকম করে লিখে ফেলবেন এক্সপ্লেনেশন গুলো কি লিখবো। কারণ এক্সপ্লেনেশনের মধ্যে কিছু হিন্ট দেওয়া আছে, এটা একটু পড়ে দেখবেন। এখন ইউজুয়ালি আমি যেটা প্রেফার করি, আপনি আপনার মতো করে লেখার চেষ্টা করবেন। বইয়ের থেকে বই খুলে থিওরি দেখে দেখে টাইপ করার কোনো দরকার নেই, বুঝতে পেরেছেন? এটা আপনি তো ইচ্ছা করলে এসকিউএল এর অনেক ফর্মুলা আছে, প্রমাণ করে দিতে পারেন, তাই না? বইয়ে তো লেখাই আছে প্রমাণগুলা, বাট ওগুলা প্রমাণ তো আমি চাইনি, আমি চেয়েছি হচ্ছে রেজাল্ট গুলো এক্সপ্লেন করতে। তো এক্সপ্লেনেশনটা হবে টু দ্য পয়েন্ট, আপনার রেজাল্ট যেটা এসেছে ওটার সাপেক্ষে কম্পেয়ার করে একটু ওগুলা ইউজ করে করবেন। এখানে দেখেন আমি একটা হিন্ট দিয়েছি বা করতে বলে, সেটা হচ্ছে ট্রাই টু ইউজ দ্য রেজাল্টস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। যে রেজাল্ট গুলো এসেছে সেটা ইউজ করা ট্রাই করবেন। এখন এটা অনেকভাবে এক্সপ্লেনেশন করা পসিবল, আপনাদের এটা ওপেন এন্ডেড কোশ্চেন, আপনি এটা জমা দেওয়ার পরও দেখবেন যে আরো অনেকভাবেই লেখা হবে। তো ট্রাই ইউর বেস্ট, আপনি কিভাবে লিখতে পারেন, আপনি যেভাবে বুঝেছেন সেইভাবে কপি পেস্ট করা ট্রাই করেন। কারণ জিনিসগুলো হচ্ছে সিম্পল, আপনি যদি বুঝে থাকেন লিখতে পারার কথা নিজেই। গ্রামাটিক্যাল মিস্টেক ওটা ভুল আলাদা বিষয়, গ্রামাটিক্যাল মিস্টেক করলে তো সমস্যা নেই। ওকে, এটা হচ্ছে রিপোর্ট প্রবলেম নাম্বার 1। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। নাম্বার 1 এর কোশ্চেন, নাম্বার 1 এর কোনো স্যার আমার কোশ্চেনটা হলো, আমরা যে স্ক্রিনশটটা আবার ক্যামস্ক্যানে অ্যাড করে এগুলো কিভাবে দিব স্যার? একটা হলো একদম ওয়ার্ড ফাইলটা সেন্ড করে দিতে পারি বসায়, কিন্তু স্যার মানে এটা পারি না স্যার, খুব কমপ্লিকেট হয়ে যাচ্ছে। মানে আপনি কিসে আছেন? আপনি কি ইয়েতে ওয়ার্ডে করতেছেন নাকি, সরি মানে স্যার আমি আমি কম্পিউটারে? হ্যাঁ আমি ল্যাপটপে আছি স্যার। ল্যাপটপে তাহলে তো একটা ওয়ে আছে স্যার, আমি একটু বলি স্যার। ওয়ার্ড ফাইলে আমরা করে আমরা মানে পিডিএফ কনভার্টার ওয়েবসাইট আছে বা অনেক অ্যাপ আছে, হুম, ল্যাপটপে ইনস্টল দিয়ে ওটা কনভার্ট করে দিলে সুন্দরভাবে পিডিএফ এত হয়ে কিছু যায়। লাগে না, মানে ওয়ার্ড ফাইলে ওটা সেভ করলে ফাইলে ওখানে এক্সপোর্ট একটা অপশন আছে, ওখান থেকে ডাইরেক্ট পিডিএফ এ কনভার্ট করা যায়। হ্যাঁ। আচ্ছা দাঁড়ান, আমি রোল 47 আসলে প্রবলেমটা কি এটা বলেন। স্যার আমার মেন প্রবলেমটা হলো, মানে এই যখন যে আমি এগুলো তো হাতে লিখে নরমালি স্যার স্ক্যান করে আপনাকে পাঠাইতে পারি না। হাতে লিখে কেন ক্যামেরা করবেন? আপনার যেহেতু ল্যাপটপ আছে, টাইপ করে করতে পারবেন না এক্সপ্লেনেশন গুলা? স্যার আমি তো টাইপে বেশি ভালো না। টাইপে বেশি ভালো না ওটা বুঝতে পারলাম, বাট ওইটা যদি আপনি টাইপে করার চেষ্টা করেন পারবেন, খারাপ হলে মানে সমস্যা নেই। এত কিভাবে টাইপ করব স্যার? মানে আমরা কখনো এভাবে করিনি তো স্যার। করেন নাই, বাট শুরু তো করতে হবে কোনো না কোনো সময়। এখন আপনার 3-2 তে পড়তেছেন, আপনি যদি এখন বলেন যে ওয়ার্ডে টাইপ করতে কষ্ট লাগে, এটা তো কষ্ট বলতে কিভাবে কি করব স্যার এটাই। আচ্ছা, এখন আপনি অ্যাড্রেস শুরু করেন ওয়ার্ডের লেখা। এখন ওয়ার্ডে যদি আপনি লেখা কখনো না শুরু করেন, তাহলে তো এই জিনিসটা শেখা হবে না যে কিভাবে ওয়ার্ডে লিখতে হয়। ওকে, এখন আপনি আপনি যাচ্ছেন কি ক্যাম স্ক্যানারে হাতে ক্যাম স্ক্যানারে লিখবেন, দেন ওখান থেকে ইয়ে করবেন, তাই তো? হ্যাঁ স্যার, এটা আমাদের জন্য খুব সুবিধা হয়, আমরা তো ল্যাব এইভাবে করি। ল্যাব আপনারা নর্মালি হাতে লেখে অভ্যস্ত, বুঝতে পেরেছি, বাট ইউজুয়ালি এগুলা যখন আমরা ইয়েতে লিখতাম, ল্যাবে যখন আমরা জমা নিতাম, তখন আমরা হচ্ছে সফট কপি জমা নিতাম, কখনো হচ্ছে আমরা হার্ড কপি জমা নিতাম না এই ল্যাবে, অলওয়েজ সফট কপি। এবং এই ল্যাবের মেইন একটা উদ্দেশ্য ছিল হচ্ছে সফট কপিতে আপনাদের দুর্বলতা থাকে, আপনারা হচ্ছে এই যে আপনার যত যে প্রবলেম, ওয়ার্ডে লিখতে ভয় লাগে বা ওয়ার্ডে কখনো লিখেন নাই, এই সমস্যাটা দূর করার জন্য সবসময় আমরা ওয়ার্ডে বা পিডিএফ এ নিতাম। এখন আপনার চেষ্টা করেন ওয়ার্ডে দিতে, ওয়ার্ডে লিখতে। আর যদি আপনি হচ্ছে ওই কাজটা করতে চান, ওই যে ক্যাম স্ক্যানারে এই কাজ করে দেন কম্পিউটারে কোড করে কম্পিউটারে স্ক্রিনশট দেন হচ্ছে ক্যাম স্ক্যানারের ছবি, ওইটা করা যাবে একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। সেটা হচ্ছে ওই যে 57 যেটা বলতেছে, কিছু ওয়েবসাইট আছে, ওয়েবসাইট হচ্ছে পিডিএফ এডিট করা যায়, আপনি অনেকগুলো ফাইল মার্জ করে একসাথে জমা দিতে পারেন, ওটা অনেক কমপ্লেক্স প্রসিডিউর। ওটার থেকে আপনার যেহেতু ল্যাপটপ আছে আপনার জন্য তো ইজি,
ল্যাপটপে সিম্পলি হচ্ছে টাইপ করে দিলেই তো হয়ে যায়। আর একটা করতে পারেন, আপনি হাতে লিখে, হাতের লেখাগুলো হচ্ছে ছবি তুলবেন, দেন ওই ছবিগুলো হচ্ছে কম্পিউটারে ল্যাপটপে ওখানে গিয়ে পেস্ট করে দেবেন, যেখানে যেখানে এক্সপ্লেনেশন দরকার সেখানে আপনি পেস্ট করে দিবেন। এটা একটা ওয়ে। ওটা বরং ইজি হবে, কোনো ওয়েবসাইট যাওয়া লাগতেছে না ওইটা। জি স্যার, তাহলে এটাই ভালো হবে। এটাই ভালো, বাট আলটিমেটলি যখন পাশ করে বের হয়ে যাবেন, ওয়ার্ডে রিপোর্ট লিখতে পারেন না, এই জিনিস কেমনে বোঝাবেন মানুষকে? তখন তখন তো এই কথা কেউ শুনবে না। তো আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা লেখার চেষ্টা করেন। তো 45 আপনি লেখা ট্রাই করেন, পারবেন, এত কঠিন কিছু না তো। বেশি কঠিন না ওয়ার্ডে লেখা, ওয়ার্ডে ইজি। ওয়ার্ডে লেখা ইজি আছে, যদি না পারে ইউটিউবটা আছে, হ্যাঁ, ইউটিউবে একটু ইউটিউব সার্চ দিলে পাওয়া যায়। স্যার আসলে আমরা যদি স্যার ভার্সিটিতে থাকতাম তাহলে কারো না কারোর কাছে দেখে নেওয়া যেত, কিন্তু এখন স্যার সবাই তো আলাদা আলাদা, এই জন্য আর কি সবাই একটু মানে যেহেতু এটার সাথে ইউজেস না, একটু ভয়ও পায়, আর হচ্ছে স্যার এটা করতেও চাচ্ছে না। ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, অনেক নরমাল একটা সেটা জিনিস সবাই জানে, হয়ে যাবে। এই টিউটোরিয়াল আছে সেটা সবাই জানে। হ্যাঁ, এটা সবাই জানে, এখন কথা হচ্ছে ওটা ব্যবহার করতে পারতে হয়। আপনারা তো অনেকেই ইউজুয়ালি হচ্ছে যে আরেকজনের সাহায্য নিয়ে অভ্যস্ত, মানে আরেকজন আপনাকে দেখিয়ে দেয় বা আরেকজনের কাছে হেল্প করা। জি স্যার, সবার নিজে ক্যাপাসিটি তো সেম হ্যাঁ, না স্যার। সবার একটু ক্যাপাসিটি সেম থাকে না, বাট এখন লিস্ট আমি রোল 45 কে রিকোয়েস্ট করবো আপনি একটু ট্রাই করেন, সেলফ সাফিসিয়েন্ট হওয়ার ট্রাই করেন। জি স্যার। জিনিসটা একটু পারা উচিত, এত কঠিন না। ওয়ার্ড ভয় পাওয়ার কিছু নেই, মানে ওয়ার্ড যদি ভয় পান তাহলে আরো কঠিন জিনিস আছে যেখানে হচ্ছে টাইপ করতে হয়, ওগুলোতে আরো ভয় পাবেন। আর এটা লেখাটা জরুরি, কারণ হচ্ছে একটা কারণ, আপনারা যে পাশ করে যাবেন, প্রথমত জবে গেলে তো আপনাকে কিছু রিপোর্ট লিখতে হবে, তাই না? কোনো না কোনো ফর্মাল রিপোর্ট, আপনাকে তো ওয়ার্ডটা শিখতে হবে, এটাতে কাজে দিবে। আর এখন যেহেতু সবকিছু হচ্ছে অনলাইন হয়ে যাচ্ছে, আপনি যদি কখনো হচ্ছে কোনো জায়গায় পড়াশোনা করার জন্য আবার করতে চান, ধরেন হচ্ছে মাস্টার্স করতে চান, তখনও দেখবেন যে আপনার এইসব জিনিস পড়া লাগবে, ওয়ার্ড ফাইল ইউজ করতেই হবে আলটিমেটলি। তো এখন থেকে না পারলে এখনো শেখার সুযোগ আছে, প্র্যাকটিস করেন, পেরে যাবেন, ভয় পাওয়ার কিছু নেই এখানে। স্যার একটা কথা ছিল স্যার, ওয়ার্ড ফাইলে যে সেভ করে যদি আপনাকে পাঠানো, আর তো কিছু করা লাগবে না। আচ্ছা, আপনি ওয়ার্ড ফাইলটা, হ্যাঁ, ওয়ার্ড ফাইলে সেভ করে পাঠান, কোনো সমস্যা নেই, ওয়ার্ড ফাইলে সেভ করে পাঠান, সমস্যা নেই। কেউ নাইও স্যার, মানে দেখাই দেওয়ার মতো, এটা একটা সমস্যা হয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ফ্রেন্ডরা কি কেউ হেল্প করতে পারবে? আপনার এখানে কি যারা আছেন ওনাকে একটু একবার একটা জুম সেশন করে, আমি দেখাই দিব না। আচ্ছা একটা অ্যাটলিস্ট একটা জুম সেশন অ্যাটেন্ড করে ওয়ার্ড ফাইল কিভাবে এডিট করতে হয়, পিডিএফ হিসেবে সেভ করতে হয়, রোল 59 যেটা বলছিল, সেভ অ্যাজ পিডিএফ, ওটা একটু দেখিয়ে দিয়েন ওনাকে, ঠিক আছে? আর না, যদি সম্ভব না হয় তাহলে হচ্ছে আমাকে অ্যাটলিস্ট একটা নক করে রাখেন, আমি হচ্ছে আমার ফাঁকা সময় যে স্লটে আছে, ফাঁকা সময় নাই একদম, যে স্লট আছে সেই স্লটে আমি চেষ্টা করবো জুম সেশন অ্যাটেন্ড করে আপনাকে দেখা দেওয়ার যে কিভাবে ওয়ার্ড ফাইল সেভ করতে হয় বা লিখতে হয়। ওকে, আর কোনো যদি প্রশ্ন না থাকে আমরা এক্স নাম্বার 1টা একটু শেষ করি। আর এক্স নাম্বার 2 আপনারা অলরেডি করে ফেলছেন, এক্স নাম্বার 2 করে ফেলছেন। কিভাবে করছেন? আপনারা সেকেন্ড দিনে কি করেছিলাম কারো কি মনে আছে? এই ল্যাব কোর্সের সেকেন্ড যে ক্লাসটা হয়েছিল, ইম্পালস রেসপন্স এসব দেখছিলাম। স্যার স্যাম্পলিং এগুলো স্যার দেখছিলাম স্যার। ওটা সেকেন্ড না, ওটা থার্ড দিন ছিল। ওটা স্যার third দিন। কোডিং এর যে স্যার যে ইউনিট স্টেপ, পার্টগুলো স্যার, ইম্পালস, ইম্পালস সিগন্যাল তৈরি করা, ইম্পালস সিগন্যাল কিভাবে তৈরি করতে সেটা দেখেছিলাম। ইউনিট ইম্পালস, রাইট। ইম্পালস রেসপন্স কিন্তু দেখিনি, রোল 57 ইম্পালস রেসপন্স কিন্তু আমরা দেখিনি, আমরা দেখেছি হচ্ছে ইম্পালস সিগন্যাল কিভাবে জেনারেট করতে হয় জি স্যার। এটা দেখেছি। দুটো জিনিস আলাদা, ইম্পালস রেসপন্স আলাদা, ইম্পালস সিগন্যাল আলাদা। ওকে, কিভাবে সিগন্যাল গুলো তৈরি করতে হয় সেটা আমরা কিছুটা আইডিয়া আছে। আজকে আমরা দেখবো যে ওই কনসেপ্টটা ইউজ করি আমরা একটা ম্যাটল্যাবের একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে ফাংশন ডিক্লেয়ার করাটা শিখবো। ফাংশন ডিক্লেয়ার করে ওই জিনিসটা করা যায়, একটু দেখবো। তো যেহেতু মনে আছে, আশা করি এই জিনিসটা মনে আছে। xn is equal to delta n minus 2, এখানে ল্যাগের ভ্যালু কত? 2 2 স্যার। স্যার। 2 ল্যাগের ভ্যালু 2, 2, রাইট। আশা করি মনে আছে, ওই যে n মাইনাস কে, কে এর মান যত থাকে সেটা ল্যাগ আমরা বলি।
জি স্যার। ওকে, যদি মনে থাকে তাহলে ইজি। আচ্ছা, প্রথমত এটা আমরা কেন শিখতেছি সংক্ষেপে বলছি। প্রথমত আমাদের এক্স নাম্বার 2 এর দুটো পার্ট, টাইম ডোমেন অ্যানালাইসিস অফ ডিসক্রিট টাইম সিগন্যালস এন্ড ডিসক্রিট টাইম সিস্টেম। এখন আপনি সিস্টেম যদি অ্যানালাইজ করতে চান, আপনাকে অবভিয়াসলি সিস্টেমে কিছু ইনপুট এবং আউটপুট, ইনপুট অ্যাটলিস্ট দিতে হবে, ইনপুট দিলেই না আপনার আউটপুট আসবে। দেন যখন ইনপুট আর আউটপুট থাকবে তখন আপনি একটা সিস্টেমকে অ্যানালাইজ করতে পারবেন। তো এই কাজটুকু করার জন্য আপনাকে আগে জানতে হবে কিভাবে ইনপুট সিগন্যাল তৈরি করা যায়, সেটা আমরা শিখবো প্রথমে। আর আমাদের এক্সপ্লেনের সেকেন্ড পার্ট, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, সেটা হচ্ছে সিস্টেমকে কিভাবে অ্যানালাইজ করতে হয় ইম্পালস রেসপন্সের মাধ্যমে, এবং আরেকটা ছিল হচ্ছে তাদের লিনিয়ার ডিফারেন্স ইকুয়েশনের মাধ্যমে। ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আপনারা জানেন, আমি জাস্ট খালি নামটা হয়তো নতুন আপনাদের কাছে। প্রথম অবজেক্টিভ, ডিসক্রিট টাইম সিগন্যাল তৈরি করা, জেনারেট ডিসক্রিট টাইম সিগন্যালস ইউজিং এলিমেন্টাল সিগন্যাল। এলিমেন্টাল সিগন্যাল একটা শব্দ বলছি। এলিমেন্টাল সিগন্যালের উদাহরণ কি কি? সাচ এস ইউনিট ইম্পালস, স্টেপ, র্যাম্প। ইউনিট ইম্পালস, ইউনিট স্টেপ, ইউনিট র্যাম্প, এগুলো ইউজ করে কিভাবে আমরা ডিসক্রিট টাইম সিগন্যাল তৈরি করতে পারি সেটা শিখবো। তার জন্য অনেক অপারেশন করতে হবে। প্রথমত আগে বলি এলিমেন্টাল সিগন্যাল মানে কি। কেউ কি বলতে পারবেন এলিমেন্টাল সিগন্যাল মানে কি? কেন ওগুলোকে এলিমেন্টাল সিগন্যাল বলা হয়? এলিমেন্টাল শব্দটা মানে কি, মানে এখানে কেন এলিমেন্টাল আসে? নো ওয়ান? ওকে, সমস্যা নেই। এলিমেন্টাল শব্দটা শুনেন নাই সিগন্যাল এন্ড সিস্টেম অথবা ইয়েতে টিএসপি 1 এ? ভুলে গেছেন হয়তো। দেখেন তো আমি কি লিখলাম, এক্স এন ইকুয়াল ডেল্টা এন প্লাস ডেল্টা এন মাইনাস 1। এখানে কি হচ্ছে, বাম পাশে আমি একটা এক্সেন সিগন্যালকে রিপ্রেজেন্ট করতেছি, করা হচ্ছে যে এখানে ডান পাশে দুটো ডেল্টা বা দুটো ইম্পালসের যোগফল আকারে। স্যার এলিমেন্টাল সিগন্যাল কি স্যার সিগন্যালের স্ট্রাকচারটা স্যার? সিগন্যাল স্ট্রাকচার কাইন্ড অফ, বাট স্ট্রাকচার না। এখানে স্ট্রাকচার বলে কিছু সিগন্যালের ভ্যালু আছে আর কি। সিগন্যালের কোনো স্পেশাল মানে হচ্ছে কোনো পজিশন ভিত্তিক কোনো কিছু ইনফরমেশন নেই। তো স্ট্রাকচার ইনফরমেশনটা, স্ট্রাকচার ওয়ার্ডটা ঠিক না, স্ট্রাকচার। ওকে, এখানে আমরা দেখি ডান পাশে দুটো সিগন্যালের যোগফল। এখন তো খেয়াল করেন, দেখেন এটা আসলে কি? এটা আসলে কিছুই না, আমরা একটা সিগন্যাল রিপ্রেজেন্ট করছি। এটা যদি আমরা সিকোয়েন্স ফরম্যাটে দেখি এরকম দেখাবে, রাইট? আমরা যে ইকুয়েশনটা লিখলাম সেটা তো এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতেছে। xn is equal to 1, 1, যেখানে 1 হচ্ছে আমার জিরো ইন্ডেক্স, তাই না? জি স্যার, স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্টটা বোঝাচ্ছে। ওকে, মানে হচ্ছে জিরো ইন্ডেক্স আছে। এখন একটু খেয়াল করে দেখেন, এই এক্সেনটা তৈরি করতে আমার আসলে কোন সিগন্যালটা জানা থাকলে হবে? আমি যদি খালি ডেল্টা এনটা জানি, জাস্ট একটা সিগন্যাল যদি জানি, এই সিগন্যালটা যদি জানি, তাহলে কিন্তু আমি তৈরি করতে পারবো ফুল এক্সটেন্টটাকে। কিভাবে তৈরি করতে পারবো? এই ডেল্টা এনটাকে যদি আমরা 1 ল্যাগ করি, আমি যদি 1 ল্যাগ অ্যাড করি, এর সাথে যদি আমি একটা ল্যাগ দিয়ে দিই, তাহলে কি ডেল্টা এন মাইনাস 1 পেয়ে যাবো না? এই অপারেশনটাকে কি বলা হয়? কোন অপারেশন বলা হয়? শিফটিং। ডিলে স্যার, মানে ওটা তো শিফটিং ডিলে অপারেশন বলে না, ওটাকে বলা হয় শিফটিং অপারেশন। শিফটিং, জি স্যার। মানে শিফটিং এ যখন পজিটিভ তখন হচ্ছে ডিলে, আর যখন নেগেটিভ তখন হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্স, জি স্যার। তো এটাকে আমরা শিফটিং অপারেশন বলি। তো আমি যদি ডেল্টা এন তৈরি করা থাকে, তাহলে এখান থেকে আমি এক ল্যাগ অ্যাড করলেই আমি কি পেয়ে যাব? তাহলে হচ্ছে আমি ডেল্টা এন মাইনাস পেয়ে যাবো। এটা একটা। তো আমার শুরুটা হচ্ছে কোথা থেকে? শুরুটা হচ্ছে আগে ডেল্টা এন তৈরি করতে হবে, এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 কি করতে হবে? ওকে একটা শিফটিং করতে হবে। শিফটিং করতে হবে। এরপরে লাস্ট অপারেশনটা কি? এই যে মাঝে যোগ,
addition. অ্যাডিশন। তো এই তিনটে স্টেপই আমরা শিখব কিভাবে ইন্ডিভিজুয়ালি করতে হয়, একটা সিগন্যালকে কিভাবে শিফটিং করা লাগে, একটা সিগন্যালে কিভাবে রিফ্লেকশন করা লাগে, তারপর দুটো সিগন্যাল বা একাধিক সিগন্যালে কিভাবে অ্যাড করতে হয়, সাবট্রাক্ট করতে হয়, সেই জিনিসগুলো আমরা দেখব। এখন এগুলোকে কেন এলিমেন্টাল সিগন্যাল বলা হচ্ছে সেটা আমি যাচ্ছি, তার আগে একটু বলেন একজন মানে কোশ্চেন আছে, যিনি কোশ্চেন মনে হয় বলেন। 52 কোনো প্রশ্ন করবেন? আচ্ছা, ওকে। কেন এলিমেন্টাল সিগন্যাল বলা হচ্ছে? এলিমেন্টাল সিগন্যাল বলার একটা কারণ হচ্ছে এই এক্সচেঞ্জ যে আমি তৈরি করছি, এক্সচেঞ্জ যে আমি বিল্ড আপ করছি বা জেনারেট করছি, এটা আসলে কিভাবে আসতেছে? এটা আসলে আসছে একটা ডেল্টা এন এবং একটা ডেল্টা এন -1 থেকে আসতেছে। তো এই ডেল্টা এন গুলা আমার ইউজ হচ্ছে কি তৈরি করতে? এক্সচেঞ্জ তৈরি করতে। সো এগুলো হচ্ছে এলিমেন্ট অফ এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ এর মধ্যে কি কি এলিমেন্ট আছে? ডেল্টা এন আছে, ডেল্টা এন -1 আছে। এই জন্য এগুলোকে এলিমেন্টাল সিগন্যাল বলা হচ্ছে। এলিমেন্টে যদি আপনারা কেমিক্যাল রিয়াকশন কথা চিন্তা করেন বা কেমিস্ট্রি কথা চিন্তা করেন, কেমিস্ট্রি সোডিয়াম ক্লোরাইড, এর মধ্যে কি কি এলিমেন্ট আছে? এর মধ্যে কি কি এলিমেন্ট আছে? সোডিয়াম আছে এবং ক্লোরিন। ক্লোরিন আছে। এলিমেন্ট মানে হচ্ছে যে উপাদান আর কি, বা মৌল, যেটাই বলেন। তো এটা যদি হয়ে থাকে তাহলে আমরা কি বলতে পারি? সোডিয়াম আর ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড গঠিত হচ্ছে। তো সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কি কি এলিমেন্ট? সোডিয়াম এবং ক্লোরিন। তো সোডিয়াম আর ক্লোরিন এগুলো হচ্ছে এলিমেন্ট। এখন এখানে এলিমেন্টাল সিগন্যাল ওই অর্থে এগুলোকে এলিমেন্টাল বলা হচ্ছে যে আমি এরকম ডেল্টা এন, ইউএন অথবা আর এন এগুলো দিয়ে আমি হচ্ছে একটা যে কোনো সিগন্যাল আমি জেনারেট করতে পারবো। এই জন্য এগুলোকে বলা হচ্ছে কি? এলিমেন্টাল সিগন্যাল। যেমন আমি যদি এটা লিখি ইউএন প্লাস ডেল্টা এন, এটা দিয়েও আমি একটা সিগন্যালকে রিপ্রেজেন্ট করতে পারছি। অথবা xn ইজ ইকুয়াল টু rn প্লাস 2, এটাও একটা রিপ্রেজেন্টেশন। অথবা আরেক ধরনের এলিমেন্টাল সিগন্যাল আছে, সেটা হচ্ছে সাইনোসয়েডাল। সাইন পাইবেন, এটাও কি এক ধরনের এলিমেন্টাল সিগন্যাল। তো এলিমেন্টাল সিগন্যাল গুলা আগে জেনারেট করতে পারতে হবে। যদি আমি এলিমেন্টাল সিগন্যাল গুলা জেনারেট করতে পারি তাহলেই আমার প্রথম ধাপ শেষ। এরপরে কিছু অপারেশন করতে হবে যদি প্রয়োজন হয়, শিফটিং, রিফ্লেকশন, স্টেপ নাম্বার 2। আর এরপরে থার্ড স্টেপটা হবে সিগন্যাল অ্যাডিশন বা সাবট্রাকশন। তাহলে স্যার বিষয়টা হচ্ছে আমরা যদি এক্সএন নির্ণয় করতে যাই বা কোডিং করতে যাই তাহলে আমাদের প্রত্যেকটা এলিমেন্ট আগে জেনারেট করতে হবে কোডে, দেন ওইগুলা এডিশন বা যাই করতে হয় সেটা করে দিতে হবে। পরে করতে হবে, ওগুলা পরে আসবে। আগে হচ্ছে এলিমেন্ট গুলা তৈরি করে নেব। ওকে, আর অন্য কারো প্রশ্ন আছে? সিকোয়েন্সটা ধরতে পেরেছেন? কোনটা আগে করব কোনটা পরে করব? প্রথমে এলিমেন্ট গুলা তৈরি করে নিব, এরপর ওর মধ্যে কিছু অপারেশন পারফর্ম করব, তারপরে আমরা ডিজায়ার্ড সিগন্যালটা পেতে পারবো। ওকে, যদি ওকে থাকে তাহলে আমরা এখন একটু কোডে চলে যাব। আজকে আমরা এতটুকুই দেখবো যে কিভাবে এই জিনিসটা করতে হয়। আউটপুট কিভাবে বের করতে সেটা আমরা পরে দেখবো। কোশ্চেনের প্রথম পার্টটুকু, এই পার্টটুকু আপনারা আগেই দেখেছেন কিভাবে সিগন্যালটা জেনারেট করতে হয়। বাট আজকে আমরা ইউজ করবো হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। ইউজার ডিফাইন্ড ফাংশন নাম করে আশা করি বুঝতে পারছেন ইউজার ডিফাইন্ড মানে কি? জি স্যার, মানে হচ্ছে আমরা ফাংশনটা যে কোড লিখবে সে হচ্ছে গিয়ে ডিফাইন করে দিতে পারবে আর কি। হ্যাঁ, যে ইউজার সে লিখে দিবে। এটা ম্যাথল্যাবের ডিফল্ট ফাংশন। যেমন ম্যাথল্যাবে কিছু ফাংশন ছিল যে ওয়ান্স, এই ফাংশনগুলোকে আমরা লিখেছিলাম, আমাদের কিন্তু লেখা লাগেনি। এটা ম্যাথল্যাবে অলরেডি লেখা ছিল বা বিল্ট ইন ফাংশন ছিল। বাট এই মাই ডেল্টা বা ফাংশন যেটা, এটা আমাদের নিজেদের লিখতে হবে। যেহেতু ইউজার লিখছে বা প্রোগ্রামার লিখছে, এই জন্য এটাকে ইউজার ডিফাইন্ড ফাংশন, ইউজারই বলা হয়। ওকে, এই ফাংশনের কাজটা কি এক্স্যাক্টলি আগের মতোই হবে। এখন একটু ভালো করে খেয়াল করেন যে আমাকে এখানে কি দিতে হতো।
আগে হচ্ছে ওখানে কোথা থেকে শুরু কোথায় শেষ এটা বলা লাগতো, আর হচ্ছে ল্যাগের পজিশন। এই তিনটা বললেই কিন্তু আসলে হয়ে যেত আমার ছবি চেঞ্জ করা। যে কোনো ইকুয়েশন আসতে দেন, আমি কিন্তু ওই ভ্যালুটা আমরা চেঞ্জ করতে পারবো। আমাকে যদি এটা লিখতে হতো xn is equal to delta n plus 2, আমি কি করতাম, ল্যাগের মান কত দিতাম, ল্যাগের মান কত দিতাম আমরা, -2। -2 স্টার্ট হতো কত থেকে, স্টার্ট হতো হচ্ছে ওই যে One কোশ্চেনে যেটা বলা থাকবে কোথা থেকে delta আমি আসতে n চাই। যদি আমি এইখানে এই কোশ্চেনে যদি রাখতে চাই তাহলে হচ্ছে -5 +5। +5 দেখেন এই তিনটে কিন্তু ইম্পর্টেন্ট, আর বাকিগুলো কিন্তু কোডেই হ্যান্ডেল হয়ে যেত, কোডের ভিতরে কাজ হয়ে যেত ওগুলা, আর কিছু কিন্তু করা লাগতো না। তো এই তিনটা হচ্ছে ইনপুট, ইনপুট হিসেবে আমাদের ফাংশনে যাবে, ইনপুট হিসেবে আমাদের ফাংশনে যাবে। কি কি ইনপুট যাচ্ছে একটু খেয়াল করে দেখেন, ল্যাগ n1 n2, আর আউটপুট কি দিচ্ছে আমাকে, আউটপুট কি দিচ্ছে x আর n। xn x আর n এর পরিচয়টা কি, x এর পরিচয় হচ্ছে স্যাম্পলের অ্যামপ্লিটিউড, x এর পরিচয় স্যাম্পলের অ্যামপ্লিটিউড বা স্যাম্পলের ভ্যালু, আর n, nটা কি, n হচ্ছে স্যাম্পলের ইন্ডেক্স গুলা, ইন্ডেক্স এটা হচ্ছে ইন্ডেক্সের প্লুরাল ফর্ম, এই জন্য হচ্ছে ইন্ডিসেস লেখা হচ্ছে DICES। এন এর মধ্যে কি থাকবে, ওই যে -5 থেকে +5 পর্যন্ত এক এক করে বাড়বে। তো এই কাজটুকু কে করে দিবে, একটা ফাংশন, ফাংশনটার নাম কি, ফাংশনটার নাম এই যে মাই equal এর ডেল্টা পরে যেটা লেখা হচ্ছে মাই ডেল্টা। এখন প্রশ্ন হচ্ছে এই নামটা আপনি কিভাবে সেট করবেন। এগেইন ওই যে যেহেতু এটা ডেল্টার কাজ করবে, তো এখানে ডেল্টা নাম দিতে হবে। এখন এই মাই বোঝানোর এই কারণে দেওয়া হয়েছে যে যেন আপনি লিখেছেন এটা বোঝানোর জন্য, এটা আপনার বোঝার জন্য। এখানে মাই দিতে হবে এমন কোনো কথা নাই, অন্য কিছু দিতে হবে। যে আপনি যদি মাই বলে খালি সেলফিশ মনে হচ্ছে, তাহলে আমি এটা দিব, আওয়ার ডেল্টা দিব, আমাদের ডেল্টা। তো এখানে আসলে নাম নিয়ে অত বেশি প্রবলেম হওয়ার কথা না, যে কেন এটা দিচ্ছি কেন দিচ্ছি না। জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, চেষ্টা করবেন যখনই কোনো ফাংশন আপনি ডিক্লেয়ার করবেন এই আন্ডারস্কোর সিম্বলটা দিবেন, আন্ডারস্কোর সিম্বলটা দিবেন। কেন দিবেন, কেন দিবেন এটা একটু আমি বলছি, একটু ভালো করে খেয়াল করেন কেন দিবেন। ম্যাথল্যাবে একটা ফাংশন অলরেডি আছে সাম, এই ফাংশনটার কাজ কি, এই করে কি হচ্ছে একটা ভেক্টর দিলে ভেক্টরের সবগুলো এলিমেন্টের যোগফল করে দেয়, এটা হচ্ছে একটা সামের কাজ। এই ফাংশনটা কি আছে ম্যাথল্যাবে বিল্ট ইন। স্যার এই ডেল্টা ফাংশনটা সম্ভবত লাইব্রেরি ফাংশনে দেওয়া আছে, এই জন্য আমরা হচ্ছে এই মায়ের সাথে স্পেসটা দিতে হবে আর কি। আচ্ছা, না 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 ওই ওইটা আলাদা, ওইটা আলাদা স্পেস, মানে এখানে যে আন্ডারস্কোর যে দেওয়া হচ্ছে ওটা তো ফাইলের নেম, এটা নেম, এটা কোনো লাইব্রেরিতে নাই, এটা আমরা তৈরি করতেছি, এটা আমরা তৈরি করছি। আপনি যেটা বলছেন ওটা একটু ডিফারেন্ট, ওটার সাথে এখানে মিলানো যাবে না। ওকে, আমরা এখানে আসি। আমি একটা অলরেডি বিল্ট ইন একটা ফাংশন সাম, বাট আপনি একটা ফাংশন বানালেন, সেই ফাংশনটা কি করে, ফাংশনটা হচ্ছে দুটো ম্যাট্রিক্সের যোগফল করে, এরকম একটা ফাংশন বানালেন। তো আপনি একটা নিলেন এরকম একটা ফাংশনের নাম সাম a, b, এটা একটা আউটপুটে দিলেন সি তে। ওকে, এটা তো আপনি দিতেই পারেন এরকম। এটাতে দিলে সমস্যা হবে কি, আপনি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন, আপনি ইউজার, এখন ম্যাথল্যাব কিন্তু সমস্যা করে যাবে। ম্যাথল্যাব দেখবে ও একটা ফাংশন পাচ্ছে সাম, যেটা ইউজার লিখে দিচ্ছে, সেখানে কি করতে বলা হচ্ছে, দুটো ভ্যারিয়েবল যোগ করতে বলা হচ্ছে এ আর বি। আবার ম্যাথল্যাবে অলরেডি একটা বিল্ট ইন ফাংশন আছে এসকিউএম সাম, সেম দেখতেও সেম লেখাও সেম, বাট কাজ করে ডিফারেন্ট। ওখানে করে একটা ভেক্টরের সবগুলো এলিমেন্টের যোগফল, আর এখানে আপনি বলছেন দুটো ম্যাট্রিক্সের যোগফল। এখন তো ম্যাথল্যাবের একটু সমস্যা হয়ে যাবে, ম্যাথল্যাব কোন ফাইলটা কাজ করবে। ম্যাথল্যাব যেটা হচ্ছে ইজিলি যেটা কাছে ফাইলটা পাবে, ওর লোকেশনে যেটা হচ্ছে কাছে ফাইল, সেটা ইউজুয়ালি রান দেওয়ার ট্রাই করবে। এখন কথা হচ্ছে আপনি তো আসলে একটা সাম ইউজ করতে যে আরেকটা সাম ফাংশন, এটা তো নষ্ট করে ফেললেন, যেটা ম্যাথল্যাবে অলরেডি ডিফল্ট ছিল।
তো এই কাজটা করা যাবে না। তো এটা যেহেতু না করা হয়, তাহলে আপনি করলেন কি, এই যে সামটা না লিখে সামের সাথে কিছু অ্যাড করে দেন। কি লিখে দিতে পারেন? মাই আন্ডারস্কোর সাম, এটা একটা লিখে দিলেন। তাহলে কিন্তু এখন নাম অটোমেটিক ডিফারেন্ট হয়ে গেল। অটোমেটিক ডিফারেন্ট হওয়ার মেন কারণ হচ্ছে ম্যাথল্যাবে ডিফল্ট ফাংশন গুলো ইউজুয়ালি কোনো হচ্ছে আন্ডারস্কোর থাকে না, কোনো আন্ডারস্কোর দেওয়া থাকে না ম্যাথল্যাবের ফাংশন গুলোতে। বাট আপনি যখন একটা ফাংশন দিয়ে দেবেন ইউজার, যদি আন্ডারস্কোর দিয়ে দেন, তার মানে আপনার নামটা ইউনিক হবে, ম্যাথল্যাবের সাথে অলরেডি মিলবে না। অলরেডি ফাংশন আছে, এমন ফাংশনের সাথে নাম মিলবে না আন্ডারস্কোর দেওয়ার সাথে সাথে। যেটা মাই সাম দিতে হওয়ার কোনো কথা নেই, আপনি এটাও দিতে পারেন, সাম ম্যাথ আন্ডারস্কোর ম্যাথ, ম্যাট্রিক্স বোঝানোর জন্য দিলেন ওটা। অথবা আপনার যদি মন চায় যে আজকে কি বার, আজকে হচ্ছে স্যাটারডে, আপনি স্যাটারডেতে যে কোডটা লিখছেন সেখানে আপনি সাম আন্ডারস্কোর স্যাট লিখলেন, সানডে লিখলেন, সাম সাম লিখলেন, আপনার ইচ্ছা। বাট এই যে নামটা যে একটা অ্যাড করে দিলেন, আন্ডারস্কোর দিয়ে দিলেন, এইটাতে যেটা সুবিধা হবে, ম্যাথল্যাবের ডিফল্ট যে ফাংশন গুলো আছে সেটা থেকে বেঁচে যাবেন, ওখানে ফাংশন গুলোর সাথে নাম মিলবেন। বুঝতে পেরেছেন নাম নিয়ে এত কথা? জি স্যার। আচ্ছা, এটা কেন বারবার বলতেছি, এটা আসলে যখন বিপদে পড়বেন তখন বুঝবেন। সব ঠিক আছে, সব কোড ঠিক আছে, কিন্তু রান হয় না, কারণ হচ্ছে এই ধরনের বিপদ ঘটায় রাখছে। ওকে, এখন এই ফাংশনটা কিভাবে তৈরি করব আমরা একটু ম্যাথল্যাবে দেখবো। তার আগে একটা সিম্পলি কোডটা একটু দেখে নিই। এই কোডটুকু আমরা লিখবো। এই 3টা লাইনে কি কি কাজ হচ্ছে আশা করি আপনারা বলতে পারেন কথা। কে এর মধ্যে 2 সেভ হচ্ছে, n ফার্স্টে -5, n লাস্টে 5। কেন? কারণ হচ্ছে আমরা এই জিনিসটা আঁকতে চাই, এই যে x n = delta n - 2 -5 থেকে 5 পর্যন্ত, যেটা আমরা n1 n2 দিয়েছিলাম। কারেক্ট। তাহলে আমি একটা মাই ডেল্টা কল করছি, মাই ডেল্টার মধ্যে কি কি ইনপুট দেব? প্রথমে ল্যাগ, এখানে হচ্ছে কে এর মান, এরপর হচ্ছে শুরু, কোথায় শুরু? n ফার্স্ট -5 -5 না জানি কি লিখলাম, n ফার্স্ট লিখলাম, একই তো কথা তাই না? জি -5 স্যার। আসবে, n লাস্ট, এখানে 5 আসবে। তারপর আউটপুটটা কিসে আসবে? x আর nx আসবে। nx x আর nx এর পরিচয়টা কি? x হচ্ছে সিগন্যালের, x এর পরিচয়টা কি? এই যে আমাদের ফাংশন শুরুতে দেওয়া আছে, x এর পরিচয়টা কি? স্যাম্পল ভ্যালু, মানে স্যাম্পলের অ্যামপ্লিটিউড, আর একটা হচ্ছে স্যাম্পল ইন্ডেক্স। স্যাম্পল ইনডেক্স। এখানে nx কেন দেওয়া হয়েছে? এটা আসলে ভ্যারিয়েবলের নাম, আপনি যা খুশি দিতে পারেন। nx দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে এই কনভেনশনটা একটু ফলো করা। কনভেনশন একটু খেয়াল করেন, xn এটা তখন ইকুয়েশন যখন লিখি তখন, বাট ম্যাথল্যাবে যখন একটা ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করব, x এর মধ্যে থাকবে হচ্ছে অ্যামপ্লিটিউড বা স্যাম্পল, n এর মধ্যে থাকবে স্যাম্পল ইনডেক্স। আমরা আগের ক্লাসে এক্স্যাক্টলি এইভাবেই করেছিলাম, যদি মনে থাকে আপনাদের। এখন কথা হচ্ছে আমাদের সেম কোডের মধ্যে আরেকটা সিগন্যাল যদি তৈরি করতে হয় yn, ওটার অ্যামপ্লিটিউড কিসে সেভ করবো? y তে। ইনডেক্স গুলা কিসে সেভ করবো? n এ সেভ করার কথা। এখন সমস্যাটা কি বুঝতে পারছেন? সমস্যাটা কি হবে? আগের যে x এর মধ্যে যে n টা তৈরি হয়েছিল সেটা তো হচ্ছে ওভাররাইট হয়ে যাবে, yn এর মধ্যে yn এর জন্য একটা n তৈরি করতে হবে। তো আগের n কি থাকবে? আগের n তো ডিলিট হয়ে যাবে, ওটার পরিবর্তে y এর জন্য যে n সেটা এসে পড়বে, যদি আমরা সেম কোডই একাধিক সিগন্যাল তৈরি করতে চাই। তো আমাকে কি করতে হবে? ভ্যারিয়েবল গুলার নাম আমাদের চেঞ্জ করে দিতে হবে। ডিফারেন্ট দিতে হবে। এখন এটা কি কনভেনশন ইউজ করব? আমি যেটা আপনাদের সুবিধার জন্য যেটা বলি সেটা হচ্ছে n এর পরে সিগন্যালের নামটা দিয়ে দেন। সিগন্যালের নাম কি? x না? সো nx। y সিগন্যালের নাম কি দিব? ny। তাহলে অ্যাটলিস্ট যখন কোড করতে যাবেন ভ্যারিয়েবলের নামগুলো আলাদা, আপনি এক্সপ্লিসিটলি লিখে দিতে পারবেন যে nx হচ্ছে x এর, ny হচ্ছে y এর। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, এগুলো হচ্ছে ভ্যারিয়েবলের নামের কনভেনশন, এগুলো হচ্ছে গুড প্র্যাকটিস, বাট এগুলো ফলো যে করতে হবে কোনো কথা নেই।
যদি আমরা এই কোডটা তারপরে ফিগার দিয়ে কমান্ড দিই, ফিগার স্টেম, তাহলে এরকম ছবি আসবে এবং ছবিটার মধ্যে অনেক কিছু জিনিস আছে। এটা আসলে হচ্ছে আপনাকে একটা রাইট কোশ্চেন আস্ক করতে হবে। আপনি যদি একটা কোশ্চেন আস্ক করেন তাহলে আসলে আমি ওই জিনিসগুলা আপনাদেরকে একটু ডিটেলস বলবো। এটা এটা একটু অ্যাডভান্স, ছবিটা একটু ডিফারেন্ট। তো আপনি এখন আসলে বুঝতে পারবেন, এটা দেখে আসলে বোঝা সম্ভব না এখন। এই কোডটা যখন রান দিবেন বাসে, তখন একটু দেখবেন যে এই ছবির সাথে আপনার রান দেওয়ার ফলে যে ছবিটা আসছে সেটা কি সেম কিনা নাকি একটু ডিফারেন্ট, এটা একটু মিলিয়ে দেখবেন। মিলিয়ে দেখার পরে আপনি আসলে বুঝতে পারবেন যেখানে কিছু জিনিস চেঞ্জ হয়েছে, তখন আপনি আসলে আমাকে কোশ্চেন টাস্ক করতে পারবেন। তো কোশ্চেন আস্ক করলে আমি আপনাকে ওই লেসনটা দিতে পারবো। তো কিউরিয়াস না হলে এখান থেকে আর কিছু শেখা সম্ভব না এই অংশটুকু থেকে। ওকে, স্টেম করলে ছবি এসে পড়বে। এই যেগুলো মার্ক করলাম অ্যারো লাইন, লাইন নাম্বার 1, লাইন নাম্বার 2, লাইন নাম্বার 3, লাইন নাম্বার 4, লাইন নাম্বার 5, এই লাইনটুকুতে কোনো সমস্যা আছে? লাইন নাম্বার 4টা বাদে, 1 2 3, লাইন নাম্বার 4 5 যেগুলো মার্ক করলাম, এই অংশটুকু বাদে। এই অংশটুকু বাদে বাকি লাইনগুলোতে কোনো কারো সমস্যা আছে? কেন কি দিয়েছি বুঝতে? না স্যার। ওকে, একেবারে সিম্পল। আমরা কিন্তু লাফিয়ে লাফিয়ে যাচ্ছি না, আস্তে আস্তে যাচ্ছি। তো এখন আমরা হচ্ছে একটা ম্যাথড কোড দেখবো। স্ক্রিন শেয়ার হলে তা আমাকে response করবে। স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি? জি স্যার, আসছে। হ্যাঁ, এগুলো সব হচ্ছে আগের কোড, বন্ধ করে দিই। এগুলো তো অন্য সেকশন, এগুলো দেখে আপনাদের কাছে আপনাদের ইয়েতে যাই। প্রথমে আপনার কোন সেকশন, আপনার হচ্ছে B1 B2 যে কোনো একটা, B2। প্রথমত নিউ স্ক্রিপ্ট। তার আগে আমরা সেকেন্ড লেকচারে কি করেছিলাম এটা একটু খেয়াল করি, মনে আছে কিনা। এই যে সিগন্যাল তৈরি করেছিলাম, ডেল্টা এন -2, কারেক্ট? এরকম আসছিল। আজকে আমরা এই কাজটাই করব, কিন্তু কিভাবে কি ইউজ করব? আমরা একটা ফাংশন ইউজ করব। তো একটু খেয়াল করে দেখেন তো, আমার বাম পাশে কোনো ফাংশন কি ডিক্লেয়ার করা আছে? বাম পাশে কোনো ফাইল কি আছে মাই ডেল্টা নামে? বাম পাশে কোনো মাই ডেল্টা নামে কোনো ফাংশন কি আছে? নাই। তো আমাকে এটা কি করতে হবে? ক্লিক করতে হবে। চেঞ্জ করতে হবে। তৈরি করে নিতে হবে, বিল্ড করতে হবে। ফাংশনটা থাকলে আমি ইউজ করতে পারবো। ফাংশনটাকে লিখ। তো ফাংশন লিখতে গেলে, আচ্ছা তার আগে এখানে একটা ক্লোজ অল দিয়ে দিই, ওই যে ছবিগুলো বারবার আসে একটা বন্ধ করে দাও, তাহলে একবারই চলে আসে। ওকে, আমরা এখন ফাংশন ডিক্লেয়ার করব। দেখেন, ফাংশন ডিক্লেয়ার করার জন্য নিউতে যাবেন, নিউ ক্লিক করবেন, স্ক্রিপ্ট, লাইভ স্ক্রিপ্ট, আর একটা হচ্ছে ফাংশন। ফাংশনটা সিলেক্ট করবেন, করলে একটা নতুন উইন্ডো এসে পড়বে। উইন্ডো দেখে অনেক কিছু আসতেছে, এটা ভয় করার কিছু নেই, একবার ইউজ করলে বুঝে যাবেন যে কোনটা কি। দেখেন, ফাইলের নাম হচ্ছে আনটাইটেলড 3, আর ভিতরে কি দিতে হবে? ইনপুট আর্গুমেন্ট দিতে হবে। মানে কি কি ইনপুট, কি কি ইনপুট দিতে হবে ওটা আমরা একটু পরে দেখি। ল্যাগ দিতে হবে, তারপর কি দিতে হবে হচ্ছে N1 N2 এগুলো দিতে হবে, কিছু একটা দিতে হবে। ওইটা একটু পরে আমরা পরে লিখবো। আর কি দিতে হবে? আউটপুট। আউটপুট কয়টা জিনিস? দুটো জিনিস, এন এবং Sample? এনএক্স এবং এন। স্যাম্পলের ভ্যালু দিতে হবে প্রথমে, এরপরে হচ্ছে স্যাম্পল ইন্ডেক্স। স্যাম্পলের ভ্যালু প্রথমে দিতে হবে যদি আমরা ওইভাবে ডিফাইন করি। আগে নামটা চেঞ্জ করে দিই। নামটা কি দিব? মাই আন্ডারস্কোর ডেল্টা। তারপর এই ভিতরে কিছু লাইন আপনাকে হচ্ছে ইউজারে আগে থেকে সেট করা যাবে ডিফল্ট, এগুলো তো আপনি ইউজ করবেন না, আপনার ফাংশনটা তো ডিফাইন কাজ করবে। তা আপনার ফাংশনটা যেই কাজ করবে সেটা একটু নিয়ে আসি। আপনার ফাংশন কি কাজ করবে? দেখেন, এই ফাইলটা কি এক্স্যাক্টলি সেম কাজ করতো না? ছবি আসতো, এখানের মধ্যে কি এক্সও তৈরি করে দিচ্ছে, এনও তৈরি করে দিচ্ছে,
মানে স্যাম্পল ভ্যালু এবং স্যাম্পল ইন্ডেক্স দুটোই তৈরি করে দেয়। তো আমি আসলে করবো কি, এইখান থেকে যা লিখেছি এই জিনিসটা কপি করে ওখানে পেস্ট করে দিই। তারপর যেসব লাইন আমার ফাংশনে থাকা দরকার সেগুলো রাখবো, ওগুলো বাদে বাকি জিনিস আমি রিমুভ করে দেব। কিভাবে রিমুভ করবো একটু খেয়াল করেন। সিএলসি ক্লিয়ার অল ক্লোজ আউট, এগুলো কি পার্টিকুলার মাই ডেল্টা ফাংশনের কোনো কাজ? ডেল্টা কার জন্য কি এগুলো খুব বেশি প্রয়োজন? এগুলো তো হচ্ছে আমার জাস্ট খালি স্ক্রিপ্ট শুরুর যে ভ্যালুগুলা এগুলো ডিলিট করে দেওয়ার জন্য, কমান্ড উইন্ডো ক্লিয়ার করে দেওয়ার জন্য, এটার সাথে কোনো প্রয়োজন নাই। তো এগুলো আমি কি করে দেব, রিমুভ করে দেব, ডিলিট। দেন n1 ইকুয়াল টু -5, n1 কি স্টার্টিং পয়েন্ট। এখন এটা কি আমি ভিতরে সেট করব নাকি বাইরে থেকে দিব? ফাংশনকে এটা কি বাইরে থেকে দেওয়ার কথা না? কোথা থেকে শুরু কোথায় শেষ, এগুলো তো ইনপুট। জি স্যার। এগুলো যদি ইনপুট হয় তাহলে কি ভিতরে কোনো ভ্যালু সেভ করা উচিত? ভিতরে ভ্যালু সেভ করা উচিত না। তাহলে তো বাইরে থেকে ইনপুট দিলে কোনো ভ্যালু এখানে আসলে স্টোর হচ্ছে না, ও হচ্ছে -5 নিয়ে কাজ করবে। তো এখানে আমি অ্যাসাইনমেন্ট অপারেশন গুলা সব মুছে দেব, তার বদলে এখানে ভ্যারিয়েবল অ্যাড করে দেব, n1 n2। আরেকটা ভ্যারিয়েবল আছে, কি ভ্যারিয়েবল? ল্যাগ। ল্যাগ। k2 মুছে দিলাম, n2 মুছে দিলাম। ল্যাগ 2 এটার মানও দরকার নেই। 5 নম্বর লাইন, এটা কি দরকার আছে? n1 is to n2, এটা কি দরকার আছে? আপনারা কি মনে করেন এই লাইনটা কি ইম্পর্টেন্ট, থাকা দরকার? বলতে পারছি না স্যার। জি স্যার। আর এটার ভ্যালুটা কত থেকে কত পর্যন্ত, এটা তো দরকার স্যার। দরকার, কারণ হচ্ছে আমার ওই যে স্যাম্পল ইন্ডেক্স তৈরি করতে হবে, কোথা থেকে কোথায় শুরু, -5 থেকে -4 -3 -2 এরকম এক এক করে বাড়তেছে 5 পর্যন্ত। এই ভেক্টরটারও তৈরি করে নিতে হবে। তো এইটা আমাকে রাখতেই হবে, এটা না রাখলে তো আমার বাকি কোড কাজই করবে না। জি স্যার। এরপর লেন্থ 10, এটা তো জাস্ট খালি ডিসপ্লে করার জন্য আপনাদের সুবিধার জন্য দেওয়া, এটা আসলে কোনো জরুরি না। ওটা পরে সেভ, ফাইল সেভ পরে করি। আর ফরের লাইন থেকে শুরু করে বাকি যেসব লাইন আছে এগুলো না থাকলে আসলে হচ্ছে আমার সিগন্যালটা তৈরি হবে না, এসটিএম সিগন্যালটা, মানে আমার যে ইম্পালস সিগন্যাল সেটা তৈরি হচ্ছে না। এন্ড এর পরে যে ফিগার কমান্ড, এই অঙ্কটুকুর কাজ কি? এখানে কি সিগন্যাল তৈরি করে? এসটিএম n, x এই না অঙ্কটুকু স্যার, ফিগার শো না স্যার, করে। শুধু শো করবে এটা। চলে আসবে স্যার। ফিগার চলে আসার জন্য, রাইট। 51 যেটা বলছে এবং বাকি আপনারা যেটা বলছেন সবই একই, এটা ফিগার শো করবে, ডিসপ্লে করার জন্য। এখন এই যে ডিসপ্লে করার জন্য তো আমার আসলে ফাংশনটা লিখতেছি না, আমি লিখছি কিসের জন্য? আমি হচ্ছে ওই ভ্যালুগুলো জানার জন্য, n আর x। তো এটা আমার দরকার, এটা আমি কেটে দিলাম। আমার আউটপুট কি লাগবে? x লাগবে, n লাগবে। nx। আচ্ছা, এই যে 51 ভালো একটা পয়েন্ট ধরেছেন, যে বলেছেন nx লিখতে বলতেছেন, তাই না? জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে যে nx যদি লিখতে বলি, আমাকে কোডে দেখতে হবে আমি nx বলে কোনো কি ভ্যারিয়েবল তৈরি করেছি? আমি কি কোডে nx বলে তৈরি করেছি কোনো? না স্যার। আমরা এখানে হচ্ছে স্যাম্পল ইন্ডেক্স গুলো কোন ভ্যারিয়েবল দ্বারা রিপ্রেজেন্ট করতেছি? x দ্বারা, স্যাম্পলের ভ্যালু দ্বারা। আর ইন্ডেক্স গুলো n দ্বারা। n দ্বারা। তো আসলে এখানে nx লেখাটা ঠিক হবে না, আমি n ই দেওয়াটা উচিত। এখন যদি কেউ মনে করেন না আমি nx ই দিব, তাহলে আপনি এখানে nx দিলে ওই যে যত জায়গায় হচ্ছে n আছে সেখানে nx করে দিতে হবে। এত কষ্ট করার দরকার কি, আমি n ই রাখি এখানে, সমস্যা তো নেই। কারণ এখানে সিগন্যাল কয়টা আছে? একটা সিগন্যাল না, সিঙ্গেল সিগন্যাল। সিঙ্গেল সিগন্যাল তৈরি করছি। যেহেতু সিগন্যাল তৈরি করতেছি, সো এখানে আমার nx দেওয়ার কোনো দরকার নেই। যদি একাধিক সিগন্যাল থাকতো তখন আমি ওই কাজটা করতাম। বুঝা গেছে? জি স্যার। ওকে।
আমরা এখন ফাইলটা সেভ করব। ফাইলটা সেভ করতেছি। ফাইল সেভ করার জন্য যে কন্ট্রোল এস অথবা সেভ বাটন চাপ দিবেন, একটা ছবি আসবে। আপনার সেকশন আমরা ভিডিওতে সেভ করছি। দেখেন আমি আসলো অটোমেটিক একটা নাম সেভ হয়ে গিয়েছে, খেয়াল করেছেন? মাই ডেল্টা ডট এম। আমি আবার দেখাচ্ছি, দেখেন আনটাইটেল 3 আমি সেভ করলাম, ডিফল্ট একটা নাম। আগে ইউজুয়ালি কি আসতো? আনটাইটেল নাম আসতো না, আনটাইটেলড আসতো। এখন মাই ডেল্টা আসতেছে। এটা কারণটা হচ্ছে ম্যাটল্যাবের ফাংশনের নেম আর ফাংশনের ফাইলের নেম সেম হতে হবে। ফাংশনের ফাইলের নেম এবং ফাংশনের নেম দুটো সেম হতে হবে, না হলে কাজ করবে না। আমরা ফাংশনের নেম কোনটা? এই যে মাই ডেল্টা। এই যে এইখানে যে মাই ডেল্টা, এটা হচ্ছে ফাংশনের নেম, এটা হচ্ছে ফাংশনের নেম। ফাংশনের ফাইলের নেম কোনটা? এই যে এইখানে যেটা সেভ করতেছি। মানে এখন দুটোই সেম হতে হবে। এখন কিন্তু আপনি ইচ্ছা করলে এখানে হচ্ছে ইয়ে করতে পারেন, বিপদ ঘটাইতে পারেন, নাম চেঞ্জ করে দিলেন। একটা নাম চেঞ্জ করে দিলে হবে না? এখানে তো আমরা একটা নাম দিয়ে দিই। নাম চেঞ্জ করে দিলে হবে না, কারণ ওই ফাংশনটা খুঁজে পাবে না সে, ওই ফাংশনের ফাইলটা সে খুঁজে পাবে না। তো এটা যেটা করতে হবে, ফাংশনের নেম এবং ফাংশনের ফাইলের নেম সেম দিতে হবে। 45 যে কাজটা করতে বলতেছিল সেই কাজটা আমরা করব, যে নামটা আমরা ডিফারেন্ট নামে সেভ করব। ওকে, ওই কাজটা পরে করব, আগে হচ্ছে আমরা সেম নাম দিয়ে দেখি। নাম সেভ করতে হবে, এটা কোনো হাত দেওয়া যাবে না, সেভ করে দেবো। দেখেন ফাইল সেভ হয়ে গেছে। এখন ইউজুয়ালি আমরা কি করতাম? রান দিতাম না? রান দিই, দেখেন আমার একটা ভুল আসতেছে। অলরেডি মনে হয় কেউ কেউ আপনার রান দিয়েও ফেলেছেন বাসায়, ভুল আসছে। কেন ভুল আসছে? ভুলটা হচ্ছে আমরা কি কল করেছি? একটা ফাংশন রান দিতে চাচ্ছি না? এই ফাংশন যে রান দিতে যাচ্ছি, ফাংশনের মধ্যে কিছু ইনপুট তো দিতে হবে। ইনপুট কি? ল্যাগ আর n1 আর n2 ইনপুট আর্গুমেন্টের ভ্যালু বলতে হবে। আমরা কি ইনপুট আর্গুমেন্টের কোনো ভ্যালু কি বলেছি? না স্যার, না। মেনশন করা হয়নি। তো আসলে এইভাবে রান করলে হবে না, এইভাবে রান করলে জিনিসটা হবে না। তো কিভাবে রান দিব? এত কষ্ট করে বানালাম, আমার তো ইয়ে ব্যবহার করতে হবে। তো এই জিনিসটা কিভাবে রান করব? ফাংশনকে আমাকে কল করতে হবে অ্যানাদার স্ক্রিপ্ট খুলে। একটা নতুন স্ক্রিপ্ট খুলবেন, নতুন স্ক্রিপ্টে ফাংশনটা কল করবেন, ফাংশনটা লিখবেন, তাহলেই হচ্ছে ফাংশনটা ইউজ করতে পারবো। নতুন স্ক্রিপ্ট খুলছি, কল করি, আগে লিখি, খেয়াল করে দেখেন এই যে আগের কোডটাই, অলমোস্ট আগের কোডটা, এইসব জিনিস নাই হয়ে যাবে, এগুলো লাগবে না। ফাংশনের নাম কি? মাই ডেল্টা নামে সেভ করেছি। প্রথমে কি দিব? প্রথমে কি দিতে হবে? ল্যাগের ভ্যালু। ল্যাগ। আমরা কি আঁকতে চাই? ডেল্টা n -2 আঁকতে চাই। ওকে, ডেল্টা n -2, তো 2 তাহলে দিই। 2 কত থেকে কত দেখতে চাই? -5। 5 থেকে 5। আচ্ছা, এগেইন এই -5 ম্যাথ কিন্তু ফিক্স না, এটা কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল বা প্রবলেমে যেটা দেওয়া ছিল। হ্যাঁ, নইলে দেখা যাবে যে সবসময় -5 থেকে 5 একে বসে আছে। তারপর এই আউটপুট গুলা কিসে সেভ করব? আউটপুট গুলো একটা ভ্যারিয়েবলে সেভ করব। যেহেতু এখানে একটা সিগন্যাল, আমরা একটাই দিই, nx লেখার কোনো প্রয়োজন নেই। তো এটা লেখা যদি রান দিই, এরপর ছবি আসবে। তার আগে ফাইলটা সেভ করতে হবে। সিলেক্টেড ফর স্ক্রিপ্ট 1, ছবি এসেছে। জি স্যার। কি কাজটা হয়েছে তো কি একটু বলতে পারবেন? 1 2 3 এগুলো তো আগের লাইন। তারপর 8 নাম্বার আর 9 নাম্বার লাইন, এটা ছবি আঁকার জন্য। এই 5 নাম্বার লাইনে একটা বড় কাজ হয়ে গেছে। সে কি করেছে? মাই ডেল্টা একটা ফাংশন, মাই ডেল্টা ফাংশনটা খুঁজেছে। দেখেন বাম পাশে একটা ফাংশন আছে, বাম পাশে ফাংশনটা বসে আছে, মানে ওই সেম ফোল্ডারে। ও দেখেছে কি মাই ডেল্টা ফাংশন আছে, তো আমি মাই ডেল্টা ফাংশনে চলে যাই। মাই ডেল্টা ফাংশনে কি দিতে হবে? 3টা জিনিস দিতে হবে সিরিয়ালি। প্রথমে ল্যাগ, পরে n1, পরে n2। দেখেন আমি কি দিয়েছি এখানে? 3টে জিনিস দিয়েছি।
তো ও করেছে কি, ডেল্টা মাই ডেল্টাতে গিয়ে ল্যাগের মান কত সেট করে দিয়েছে, 2 সেট করে দিয়েছে। n1 এর মান কত সেট করে দিয়েছে, -5। n2 কত করে দিয়েছে, n2 করে দিয়েছে কত, 5। তো যদি আমি এই কাজটা করতে চাই, আমার আউটপুট আসবে, আউটপুটটা আসবে কিসে, এক্স আর এন এ। এখানেও কি এক্স হচ্ছে সিগন্যালের অ্যামপ্লিটিউড, এন হচ্ছে সিগন্যালের স্যাম্পল ইনডেক্স। ক্লিয়ার? তো আমি যদি এই কাজটুকু করি, ও অটোমেটিক ভ্যালুগুলো মাই ডেল্টা থেকে নিয়ে আমার মাই ডেল্টার আউটপুটে এসে পড়বে, মাই ডেল্টার আউটপুটে ভ্যালুগুলো এসে পড়বে এক্স আর এন এর মধ্যে। তারপর সিম্পলি প্লট করলে দেখবেন যে এক্স আর এন এর মধ্যে ভ্যালুগুলো এসে পড়েছে। আমি যদি এখানে এনএক্স দিই, কোডটা রান দিই, কি হবে, স্যার এটা তো মাই ডেল্টা বুঝতে পারবে না, আমাদের ফাংশনটা তো বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না? ওইখানে স্যার ডিক্লেয়ার করা আছে দিয়ে এন দ্বারা। দিনের তো সে খুঁজেই পাবে না। আচ্ছা, আপনাদের কনসেপ্টটা অলমোস্ট অর্ধেক ঠিক আছে, আবার অর্ধেক ঠিক নেই। প্রথমত এইখানে যে আমি এনএক্স দিচ্ছি, এটা কোন স্ক্রিপ্টে আছে, একটা B2 ফেলবেন না স্যার। লেকচার 4 স্ক্রিপ্ট 1, এটা হচ্ছে এই ফাইলে আছে। এই ফাইলে ভ্যারিয়েবলের নাম আমি ইচ্ছা মতো দিতে পারবো। ইট শুড নট ডিপেন্ড অন দ্য নেম অফ দ্য ভ্যারিয়েবল ইন মাই ডেল্টা। মাই ডেল্টাতে কিভাবে ভ্যারিয়েবলের নাম দিয়েছি সেটার উপর ডিপেন্ড করবে না, জবরদস্ত ডিপেন্ড করবে সিরিয়ালটার উপর, অর্ডারিং এর উপর, প্রথমে কোনটা দিচ্ছি পরে কোনটা দিচ্ছি। তো আমি এখানে এক্স আর এন দিয়েছি, আমার এখানে যে এক্স আর এন দিতে হবে এমন কোনো কথা নেই। এখানে এনএক্স দিলেও কাজ করবে। জাস্ট কি হবে, এনএক্স এর মধ্যে কোন ভ্যালুগুলো আসবে, যেগুলো হচ্ছে আমার এনএ সেভ হয়েছিল সেগুলো আসবে। আমি যদি রান দিই, দেখবেন একটা ভুল দেখাবে। ভুলটা কেন দেখাচ্ছে, একটু কোশ্চেনটা দেখেন, ভুলের এরর মেসেজটা একটু খেয়াল করেন। এরর ইন B2 লেকচার 4 S1, ফাইলের নাম লাইন 1। এরর মেসেজটা শো করতেছে, এরর মেসেজটা হচ্ছে আনডিফাইন্ড ফাংশন অর ভ্যারিয়েবল এন। এন বলে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়নি। তো এখানে আসলে এন না, এখানে কি লেখার কথা, এন এক্স লেখার কথা, এনএক্স এক্স এনএক্স লিখে ডিক্লেয়ার করেছি। এখানে এনএক্স, এটা রান দেয়, ছবি এসেছে, ছবি আসতে বাধ্য। ঠিক আছে? আচ্ছা, আপনারা ফাংশনের কাজ আসলেই বুঝেছেন কিনা একটু খেয়াল করে দেখি। আমি যদি এরকম করতাম, কোডে কোথায় চেঞ্জ এসেছি খেয়াল করে দেখেন। আগে এক্সটেম ছিল, এখন কি দিয়েছি, এনএক্স। তারপর ফিগার স্টেম এন কমা এক্স দিলাম। এখন কি ছবিটা ঠিক আসবে, একটু ভাবেন, একটু চিন্তা করেন, রান না করে, রান করেন না, রান না করে একটু ভাবেন। আবার রান্না করতে চলে যায় না, কোডটা ভাবেন আসলে। স্যার এক্স এর ভ্যালুগুলো চেঞ্জ হবে। 64, হ্যাঁ বলেন। স্যার এক্সিস এর ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। এক্সেস এর ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। মানে আমি এখন, আমি তো আসলে আঁকতে চেতাম কি, একটা ডেল্টা আঁকতে চেতাম, আমি এখন ডেল্টা আঁকতে চাই, আমাকে এখন জাস্ট খালি 5 নাম্বার লাইনে যে এডিটটা করলাম, এর ফলে তো ডেল্টাটা আসবে না। কিরকম আসবে, এখন ছবিটা একটু দেখি। কি জানি একটা ছবি আসছে, ইমপারফেক্ট, মাথা কিছুই দেখা যাচ্ছে না। এটা কেন হয়েছে, কে বলতে পারবেন? স্যার মানে এক্সিস দুটাই তো চেঞ্জ করে দিয়েছি, এক্স এক্সিসটা ওয়াই এক্সিসে চলে গেছে, ওয়াই এক্সিসটা এক্স এক্সিসে চলে আসছে। পারফেক্ট। ওকে, বাকিরা কি ধরতে পেরেছেন? জি স্যার। ওকে, রোল 67 ওকে, রোল 52 ওকে, আর কেউ? আচ্ছা, এখানে আসলে যেটা হয়েছে, একটু ভালো করে খেয়াল, ফিগারের ভ্যালুগুলো উঠে দিই।
ফিগার নিয়ে চিন্তা করেন না, আমরা এন এর ভ্যালুগুলো দেখি। এন এ আসলে কি আশা করেছিল? আমি এন এ আসলে দেখতে চাই কি স্যাম্পলের ভ্যালু, স্যাম্পলের ইন্ডেক্স গুলা না, পজিশন গুলা। কিন্তু আমার এনে কি এসেছে? স্যাম্পলের ভ্যালু গুলো এসে পড়েছে, আর এক্স স্যাম্পলের ইন্ডেক্স। এই কাজটা কেন হয়েছে? এই কাজটা হওয়ার একটাই কারণ, আমি মাই ডেল্টা থেকে আউটপুট গুলা প্রথমে কিসে সেভ করতেছি? প্রথম আউটপুটটা এনে, পরের আউটপুটটা এক্স এ। বাট আমার মাই ডেল্টা কি দেয়? প্রথম ইনপুটটা, প্রথম আউটপুটটা কি দেয়? এক্স এ। মানে এক্স না বলে আমরা স্যাম্পল ভ্যালু বলি, প্রথম আউটপুটটা স্যাম্পল ভ্যালু দেয়। তো আমি এখানে যে ভ্যালুগুলো সেভ করতেছি এন এর মধ্যে, আসলে কি সেভ হচ্ছে? স্যাম্পলের ভ্যালুগুলো সেভ হচ্ছে। আর সেকেন্ড আউটপুটে স্যাম্পলের ইন্ডেক্স গুলা দেয়, এই জন্য এক্স এর মধ্যে কি সেভ হচ্ছে? স্যাম্পলের ইন্ডেক্স গুলা সেভ হচ্ছে। তো এটা আসলে আমার ভুল, আমি এখানে অর্ডারিং চেঞ্জ করে দিয়েছি। তো আমাকে তো এখন আর এন আর এক্স এর পরিচয় তো সেম থাকছে না, এন আর এক্স এর পরিচয় কি হয়ে যাচ্ছে? সোয়াপ হয়ে যাচ্ছে, একটার পরিচয় আরেকটার পরিচয় ইয়ে ধারণ করেছে, ফেস সোয়াপ করার মতো জিনিসটা। এখন তাহলে আমাকে আসলে স্টেম না দিয়ে কি দিতে হবে? আমি যদি এক্স অক্ষ ভ্যারিয়েবল এক্স হয়ে গেছে, ওয়াই অক্ষ ভ্যারিয়েবল কি হয়ে গেছে? এন হয়ে গেছে। তো ওটা যদি চেঞ্জ করে দিই, আমার ছবিটা আগের মতোই ফিরে আসবে, ছবিটা আগের মতোই ফিরে আসবে। তো আমরা আগের লাইনে চলে যাই, একটু কোরআন দিই, কোরআন দিয়ে ছবি আসবে। ক্লিয়ার? কিভাবে ফাংশন ইউজ করে ছবি আঁকতে হবে? তাহলে স্যার ফাংশনে আমাদের যেটা রাখতে হচ্ছে সেটা এসে স্ট্রিমে রাখতে হবে। আরেকবার একটু বলেন। মানে ফাংশনে আমরা মাই ডেল্টাতে যেটা ডিক্লেয়ার করে দিছি, হুম। এক্স এন আগে না পরে, তো হুম। ওইটা স্ট্রিমে এসেও সেম রাখতে হবে। না না না, স্টেমে কি থাকতে হবে? স্টেমে এক্স অক্ষ বরাবর থাকতে হবে হচ্ছে, এক্স অক্ষ বরাবর যে ভ্যারিয়েবল সেটা প্রথমে থাকবে, ওয়াই অক্ষ বরাবর থাকবে হচ্ছে যে ভ্যারিয়েবল সেটা থাকবে হচ্ছে পরে। এটা হচ্ছে স্টেমের জন্য, এটা হচ্ছে স্টেমের জন্য। এখন আমার ইনপুটে এই যে 5 নাম্বার যে লাইন, এখানে যে এক্স আর এন এক্স, এইটার অর্ডারিংটা ডিপেন্ড করবে হচ্ছে এর উপর, মাই ডেল্টার উপর। মাই ডেল্টার অর্ডারিং। এটা থেকে আসার পর এখন আপনার অবজেক্টিভ অনুযায়ী আপনি সাজাবেন, আপনার এক্স কি এক্স অক্ষ বরাবর যাবে নাকি ওয়াই অক্ষ বরাবর যাবে, এটা আপনি ডিসাইড করবেন, তাই না? ছবি আঁকার সময় আপনি কোন দিকে চান সেই অনুযায়ী আপনি বসাবেন। জি স্যার, স্টেমের clear। সাথে ওটা কোনো সম্পর্ক নেই। ক্লিয়ার? স্টেমের সাথে ওটার কোনো সম্পর্ক নাই। ওকে, যদি ক্লিয়ার থাকে, আপনাদের দুটো ফাংশন দেওয়া হবে ওই ক্লাসরুমে, মাই স্টেপ এবং হচ্ছে মাই র্যাম্প। আপনার কাজ হবে হচ্ছে যে আজকে আমি একটা সিম্পল মাই ডেল্টা দিয়ে দেখালাম না ফাংশন ডিক্লেয়ার করে, আপনার কাজ হবে মাই স্টেপ এবং মাই র্যাম্প ইউজ করে ফাংশন গুলো জেনারেট করা, ফাংশন গুলো দেখা, মানে রান দেওয়া, সিম্পলি রান দিবেন। আমি আপনাদের কাছে মাই র্যাম্প, মাই স্টেপ ওগুলো দিয়ে দিব ফাংশন গুলো ক্লাসরুমে। আপনার কাজ হচ্ছে রান দেওয়া। তো নেক্সট ক্লাসে আসার আগে আপনারা একটু রান দিবেন। আর কোনো প্রশ্ন আছে এই ম্যাথল্যাবের কোড নিয়ে? ম্যাথল্যাব কোড নিয়ে কোনো প্রশ্ন? যদি প্রশ্ন না থাকে আমি ম্যাথল্যাব স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। স্যার ম্যাথল্যাবের যদি এই যে সব মানে স্ট্যাটাস বার গুলো যদি এলোমেলো হয়ে যায়, আগের অবস্থায় ফিরিয়ে আনার কোনো ওয়ে আছে স্যার? হ্যাঁ, হয়ে আছে। কিভাবে স্যার? আমার মানে সবকিছু এলোমেলো হয়ে গেছে আচ্ছা, স্যার। দেখাচ্ছি এই যে। আচ্ছা, এটা সবার জন্যই এই ফেজ বাপন আজকে ফেস করছে, আপনারা ফেস করবেন ভবিষ্যতে। হোমে যাবেন, জি স্যার। তারপরে এই দেখেন সিমুলিং শব্দটার পাশে লেআউট বলে একটা শব্দ আছে, জি স্যার। এই ডিফল্ট সিলেক্ট করে দিবেন। ডিফল্ট সিলেক্ট করলে অরিজিনে যেরকম দেখতে ছিল শুরুতে ইনস্টল দেওয়ার পরে সেরকম এসে পড়বে। ওকে স্যার। ওকে, আর কোনো প্রশ্ন কারো? আর কারো যদি প্রশ্ন থাকে আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি স্লাইডে, মানে ম্যাথল্যাবে। স্যার লাস্ট ক্লাসের রেকর্ডিংটা? লাস্ট ক্লাস মানে হচ্ছে থার্ড ক্লাস, যেটা গত জি সপ্তাহের স্যার। লাস্ট ক্লাস, ওটা এখনো দেইনি। ওটা পেয়ে যাবেন আশা করি জি আজকে বা কালকে। ওকে। আচ্ছা, এখন যেটা আপনাদের কাছে যেটা বলবো সেটা হচ্ছে সেকশন B1।
আপনার সাথে তো কালকের ক্লাস ছিল তাই না? জি স্যার। ইয়ে জি ইয়ে স্যার, কটার সময় জানি? 2টোর সময়। 2টা। হ্যাঁ, ওই ক্লাসটা হবে না আর কি। ওই ক্লাসটা আমরা আজকে নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা। কেন? বেঁচে গেছেন স্যার নাকি? জি স্যার, ছুটি পাইলাম। ছুটি মানে কি? ফুল দিন ছুটি? জি স্যার, আগামীকাল আমাদের শুধু একটাই ক্লাস ছিল, আপনারটা। আর কোনো ক্লাস ছিল না স্যার। আচ্ছা, ভালো হয়েছে। তাহলে হচ্ছে ভালো করে প্র্যাকটিস করেন। আচ্ছা, এখানে আরো যদি কোনো প্রশ্ন না থাকে আমি হচ্ছে রোল 45 এর ওই প্রবলেমটা দেখাবো। ওই যে ফাইলের নাম সেন্ড না দিলে কি হবে ওটা একটু দেখাবো আমি এখন। স্যার ল্যাব রিপোর্ট কি স্যার আমাদের 0টা কি আজকে রাতের মধ্যে তো সাবমিশন করতে হবে? স্যার একদিন একটু বাড়াই দেন না স্যার। সম্ভব না, করে ফেলেন। স্যার ওটা বুঝতেছি না স্যার, একটু আবার স্যার কি কি লিখবো আমি তো প্রথম ক্লাসে স্যার করতে পারি না। স্যার কালকের দিনটা একটু টাইম দেন স্যার, পরশু স্যার লাস্ট ডেট দেন স্যার, কালকে তো আমাদের ছুটি স্যার। আপনারা জমা দেন, ওটাই লেট হিসেবে আসুক, সমস্যা নেই। জমা দেন, লেট হিসেবে আসবে, সমস্যা নেই। একদিনে চলে দেখে দিন, তো প্রবলেম না, দেন ওটা ওপেন। স্যার থিওরিও কি লিখতে হবে সবকিছু স্যার? আচ্ছা, রুল 50 কি লিখতে হবে না লিখতে হবে এটা আমরা ক্লাসে ডিসকাশন করেছি, আর ভিডিও আপনাদের দিয়ে দেওয়া হচ্ছে। তো চেষ্টা করেন যে ভিডিওটা দেখে